হেই দর্শক, আসসালামু আলাইকুম। তো গল্পতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোন জেলা থেকে গল্পটি শুনছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন গল্পে চলে যাই। আজ আমার বিয়ে, নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ যার সাথে আমার বিয়ে হবে তার সাথে আমার প্রায় 1 বছর রিলেশন ছিল, আর আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। ওহ, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই। আমি আদনান সামি রাজ, মা বাবার একমাত্র ছেলে, আর আজ আমার বিয়ে। বাকিটুকু পরে জানতে পারবেন। আমার যার সাথে বিয়ে হবে তার নাম ঈশা। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। কিছুক্ষণ পরে আমার বাবা আমার রুমে আসলো আর বলল, রাজ, তুই এখনো রেডি হওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নে, সবাই তো অপেক্ষা করছে তোর জন্য। আব্বু তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। তারপর আব্বু চলে গেল আর আমি রেডি হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে নামলাম। তখন আমার আম্মু আমার কাছে এসে বলল, বাহ, আমার ছেলেকে তো অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ আম্মু। হয়েছে, এখন যাও, সবাই গাড়িতে অপেক্ষা করছে। আম্মু এখন আসি। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমি গাড়িতে গিয়ে বসলাম, আর তখন আমার বন্ধুরা আমাকে নানানভাবে জ্বালাতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমার শ্বশুর বাড়ি এসে পৌঁছালাম। শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক আদরে বরণ করে নিল। আমিও আমার বন্ধুরা সবাই বসে আছি। তখন আমার আব্বু আমার কাছে এসে বলল, রাজ, একটু এইদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা। জি আব্বু বলো। ঈশা অন্য ছেলের সাথে পালিয়েছে। এই কথা শোনার পরে মনে হলো যেন কেউ আমার সজোরে আমার বুকে আঘাত করলো। তাও আমি নিজেকে সামনে নিয়ে বললাম, কি বলছো এগুলো? ঈশা আমার সাথে এমন করতে পারে না। আমার প্রথমে তাই মনে হয়েছিল, তারপর এটা দেখার পর আমার দিকে একটা চিঠি এগিয়ে দিয়ে বিশ্বাস করতে বাধ্য হলাম। আমি বাবার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, প্রিয় রাজ, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে রিলেশন চলাকালীন আমি আরেকজনকে ভালোবেসে ফেলি, আর সে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি A&R কোম্পানির ম্যানেজার, আর তুমি শুধু একজন সাধারণ কর্মচারী। তাই আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার সাথে না, মেহেদির সাথে বিয়ে করব। তাই আমায় মাফ করে দিও। এটি ঈশা। আমি ঈশার চিঠিটা পড়ে হাসতে লাগলাম আর ভাবতে থাকলাম যে মানুষ টাকার জন্য কত কিছুই না করতে পারে। ঠিক তখন ঈশার বাবা এসে আমার বাবাকে বলল, দেখুন, আমার মেয়ে যা করেছে তার জন্য আমরা অনেক লজ্জিত। তাই বলছিলাম, যদি আমার ছোট মেয়ে নিশিকে যদি আপনার ছেলের সাথে বিয়ে দিতেন। আমার ছেলেকে কি আপনার খেলনা মনে হয় যে যার তার সাথে ওর বিয়ে দেব? তখন আমি আমার বাবাকে বললাম যে আমি এই বিয়ে করতে রাজি, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে। এর কিছুক্ষণ পরে আমাদের বিয়ে হয়ে যায় আর আমার নতুন বউ নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি সোজা ছাদে চলে যাই আর ভাবতে থাকি আমার জীবনটা কেমন করে হঠাৎ করে বদলে গেল। কি হওয়ার ছিল আর কি হলো না, এরকম করে চলা যাবে না। কিছুক্ষণ পরে দেখি আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমাকে উদ্দেশ্য করে বলল, দেখ রাজ, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর কিছুই করার নাই। তাই বলছিলাম তুই এখন ঘরে যা। আব্বু যাবো, আর তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। এতে অনুমতি নেওয়ার কি আছে? যা বলতে চাস বল। আব্বু, আমি সবকিছুর দায়িত্ব বুঝে নিতে চাই। তুমি সবকিছুর ব্যবস্থা করো, আমি 2 দিন পরে সবকিছু শুরু করব। ওহ, এই কথা? তুই কিছু চিন্তা করিস না, আমি সব কিছুর ব্যবস্থা করছি। এখন তুই রুমে যা, বৌমা সেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তারপর আমি আমার রুমের দিকে এগোতে থাকি আর রুমের দরজার কাছে দাঁড়িয়ে ভাবতে থাকি ঢুকবো কি ঢুকবো না। তারপর কিছু না ভেবে ঢুকে পড়ি, আর ঢোকা মাত্র আমার শালিকা মানে আমার নতুন বউ আমায় সালাম করে। তখন আমি তাকে বলি, দেখো নিশি, তুমি তো জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে, তাই আমি চাই আগে আমরা একে অপরকে ভালোভাবে জানবো, তারপর নতুন জীবন শুরু করব। উত্তরে নিশি শুধু মাথা নাড়লো। তাই বেশি কিছু না বলে নিশিকে বিছানায় আর আমি সোফায় শুয়ে পড়ি আর হারিয়ে যাই ঘুমের রাজ্যে। সকালে একটা মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙলো। তখন আমি চোখ মেলে দেখি নিশি আমায় ডাকছে। আমি ওর দিকে তাকিয়ে নিজের চোখ সরাতে পারছি না, কারণ নিশি মাত্র শাওয়ার নিয়ে বের হলো আর ভেজা চুলে নিশিকে অসাধারণ লাগছে। তখন আবার নিশির কথায় বাস্তবে ফিরি। তাই আমি নিশিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এত ডাকছো কেন? নিচের সবাই নাস্তা করার জন্য ডাকছে আপনাকে। ও, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই, আর যখন বের হব তখন নিশিকে দেখে ক্রাশ খাই, কারণ আমি বের হয়ে দেখি নিশি একটা নীল শাড়ি পরে আছে, তার সাথে হালকা সাজ। এমনিতেই আমার নীল কালার অনেক প্রিয়।
আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে নিশি ভালোভাবে শাড়ি পরতে পারে নাই, কোনো রকম একটা পেঁচিয়ে রেখেছে। এটা দেখে আমি জোরে হেসে দিলাম। আর তখন নিশি আমার কাছে এসে বলল, এ কি আপনি পাগলের মতো হাসছেন কেন? কি আমি পাগল? নয়তো কি, পাগল না হলে কেউ এমন করে হাসে? তোমার শাড়ি পরা দেখলে যে কেউ পাগল হয়ে যাবে বলে আবার হাসতে শুরু করলাম। দেখুন, একদম হাসবেন না। আমি শাড়ি পরতে পারি না তাই বলে এভাবে হাসতে হবে? ঠিক আছে, আর হাসবো না। তার আগে তুমি আমার কাছে আসো, তোমায় ভালো করে শাড়ি পরিয়ে দেই। আপনি শাড়ি পরাতে পারেন? পারি, দাঁড়াও তোমাকে পরিয়ে দেই। তারপর আমি নিশিকে শাড়ি পরিয়ে দেই, আর নিশি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শাড়ি পরানো শেষে আমি নিশির দিকে তাকিয়ে ওর প্রেমে পড়ে যাই, কারণ শাড়িতে নিশিকে অপরূপ সুন্দর লাগছে। আর নিশি দেখতে ঈশার থেকে অনেক সুন্দর। আমি ওর দিকে তাকিয়ে আছি, এমন সময় নিশি আমাকে বলে, বাহ, আপনি তো দেখছি অনেক ভালো শাড়ি পরাতে পারেন। নিশ্চয়ই আপুকে পরানোর জন্য শিখেছেন। এটা বলে নিশি নিজের জিহ্বায় কামড় দেয়, কারণ সে ভুল কথা বলে ফেলেছে। আর ঈশার কথা শুনে আমার মন খারাপ হয়ে যায়। তাই আমি নিশিকে বলি, চলো এখন নিচে যাওয়া যাক, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমি আর নিশি নিচে যাই। তখন সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আমিও একটা নীল শেরওয়ানি পরেছি। তারপর আমি আর নিশি খাওয়ার টেবিলে পাশাপাশি বসি। আর খাওয়ার এক পর্যায়ে আমি আব্বুকে বলি, আব্বু, আমি ইয়ামিনের সাথে সব কথা বলে নিয়েছি, আর কাল সকালে আমি আর নিশি কয়েকদিনের জন্য ঢাকায় যাব। বুঝেছি। আর আমিও সব কথা বলে রেখেছি, কালকে সকালে তোদের ঢাকার ফ্লাইট। আমি যা যা বলেছিলাম সব কিছুরই কি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আব্বু? না, সব হয় নাই, তবে আজকের মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। তারপর আরো কিছু কথা বলে আমি আর নিশি রুমে আসলাম। তখন নিশি আমায় জিজ্ঞাসা করলো যে আমরা কেন ঢাকায় যাব। তাই আমি তাকে বললাম যে এটা তার তরফ থেকে নিশির জন্য সারপ্রাইজ। আর আমি নিশিকে ব্যাগ গুছিয়ে রাখতে বলি। নিশি আমার কথা মতো নিজের ব্যাগ গুছিয়ে রাখে। অন্যদিকে ঈশা আর মেহেদিও বিয়ে করেছে, আর তারা দুজনে অনেক খুশি। আর তখন মেহেদির ফোনে একটা কল আসে। হ্যালো, কে বলছেন? ও স্যার, আপনি কিছু দরকার নাকি? ওকে স্যার, আমি সব ব্যবস্থা করে দেব, এখন রাখি। কে ফোন করেছিল? আমাদের নতুন সিও ফোন করেছিল আর বলল যে কাল তিনিও তার ওয়াইফ আসবে ঢাকায়, তাই একটা গ্র্যান্ড পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর সেখানে আমাকে আমার বউকে নিয়ে উপস্থিত থাকতে হবে। ও চলো এখন ঘুমাতে যাই, কাল আবার অনেক কাজ আছে। তারপরের দিন মেহেদি আর ঈশা পার্টিতে যায়। আর তার পৌঁছানোর কিছুক্ষণ পরে হেলিকপ্টারে করে মেহেদির নিউ বস আসে। আর অফিসের সব স্টাফ তাকে স্বাগতম জানানোর জন্য যায়। আর যখনই নতুন বস ও তার ওয়াইফ হেলিকপ্টার থেকে নিচে নামে, তখনই ঈশা প্রচণ্ড রকমের একটা শক খায়, কারণ মেহেদির কোম্পানির নতুন বস অন্য কেউ না, তার প্রাক্তন প্রেমিক রাজ, অর্থাৎ আমি এই কোম্পানির বস। আর তার ওয়াইফ হলো ঈশার আপন বোন নিশি। কিন্তু এটা কিভাবে সম্ভব? রাজ তো ঈশাকে বলেছিল যে সে একজন সাধারণ ঘরের ছেলে, কিন্তু সে এত বড় কোম্পানির মালিক হলো কিভাবে? তারপর আমি আর নিশি হেলিকপ্টার থেকে নেমে আসি আর দেখি যে ঈশা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে হয়তো ভাবছে আমি এখানে কেমন করে আসলাম, আর মালিকই বা কেমন করে হলাম, কারণ আমি ঈশাকে বলেছিলাম যে আমি একটা কোম্পানির সাধারণ কর্মচারী। হেলিকপ্টার থেকে নামার পরে সবাই আমাকে আর নিশিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঈশা আর ওর হাজব্যান্ড মেহেদি আমাদের কাছে আসে আর আমাদের স্বাগতম জানায়। তখন ঈশা আমাকে বলে, রাজ, তুমি এখানে কি করে? আর তুমি A&R কোম্পানির সিও হলে কিভাবে? কেন মিস ঈশা, অবাক হচ্ছেন নাকি? এখানে তো অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমি আপনাকে একবার বলেছিলাম বিয়ের পরে আপনার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, কিন্তু আপনি কি করলেন? আমি ঈশার সাথে কথা বলছিলাম, তখন মেহেদি এসে আমাকে বলল, স্যার, এই হলো ঈশা, আমার ওয়াইফ। 2 দিন হলো আমাদের বিয়ে হয়েছে। নাইস টু মিট ইউ মিস ঈশা। হাতটা বাড়িয়ে দিয়ে কথাটা বললাম। থ্যাংক ইউ স্যার। তা মেহেদি সাহেব, আমি যা যা বলেছিলাম সব কিছুর অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে? জি স্যার, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনি কি আগে একটু রেস্ট নেবেন নাকি? আমি আর নিশি আগে একটু রেস্ট নিব, তারপরে পার্টিতে জয়েন করব। আর আপনাকে পরিচয় করিয়ে দেই, ইনি হলেন নিশি, আমার ওয়াইফ। নিশিকে দেখিয়ে দিয়ে কথাটা বললাম। হ্যালো ম্যাম, কেমন আছেন? জি, ভালো আছি। তখন আমি ঈশার দিকে লক্ষ্য করে দেখি সে আমার আর ঈশার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তাই আমি মনে মনে বলি, এখনো তো কিছুই দেখুনি, দেখতে থাকো কি হয়। তখন মেয়েটি আমাকে আর নিশিকে একটা রুমে নিয়ে যায় আর বলে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে। এই বলে মেহেদি সাহেব সেখান থেকে চলে যায়। তখন নিশি আমার কাছে এসে বলে, এগুলো কি হচ্ছে আমাকে প্লিজ বলবেন? মানে কিসের কথা বলছো তুমি? বুঝতে পারছেন না আমি কিসের কথা বলছি?
কই না তো। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আরে তুমি বুঝাই না বললে আমি কেমনে বুঝবো? এগুলো কি? আমি তো শুনেছিলাম আপনি একটা কোম্পানির একজন সাধারণ কর্মকর্তা। শুধু আমি না, আমার পুরো পরিবার জানতো যে আপনি একটি কোম্পানিতে কাজ করেন। তাহলে হুট করে এত বড় কোম্পানির সিইও কেমন করে হলেন? হুট করে আমি এই কোম্পানির সিইও হই নাই। এই কোম্পানির ওনার হলো আমার বাবা, বুঝছো? আর সেই হিসাবে আমি এই কোম্পানির সিইও। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি কেন আপনার আসল পরিচয় গোপন রাখলেন সেটা আগে বলুন। আর কেন আমি আমার আসল পরিচয় গোপন করেছি সেটা না হয় তোমাকে পরে বলবো। বললাম তো আমি তোমাকে সব বলবো। তার আগে তুমি কান্না বন্ধ করো। নিশিকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে কেন জানি নিশির কান্নাটা আমার সহ্য হলো না। তারপর নিশিকেও আমি জড়িয়ে ধরে কান্না করতে থাকলাম। তারপরও নিশি আমায় জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। এভাবে কিছুক্ষণ নিশি কান্না করলো। তারপর যখন সে বুঝতে পারলো যে সে আমাকে জড়িয়ে ধরে আছে, তখন হঠাৎ করে আমায় ছেড়ে দিয়ে বলল, আমি সরি, আসলে আমি বুঝতে পারি নাই, তাই এমনটা করেছি। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো তাই। ইটস ওকে নিশি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমাদের আবার নিচে পার্টিতে যেতে হবে। তারপর নিশি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পরে নিশি বাহির হয়। তখন আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করি। আর বের হওয়া মাত্র নিশিকে দেখে টাস্কি খাই, কারণ নিশিকে নীল শাড়িতে একদম অপসরিয়ার মতো লাগছে, সাথে হালকা মেকআপ, যা দেখে যে কেউ নিশির প্রেমে পড়তে বাধ্য। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞাসা করে, এই যে মিস্টার, এইভাবে তাকিয়ে কি দেখছেন? একটা ডানা কাটা পরি, নিজের অজান্তে বলে ফেলি। ও আর আমার কথায় নিশি বেশ লজ্জা পাই, যা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কারণ নিশির চেহারা একদম লজ্জায় লাল হয়ে গেছে। তখন আমি বলি, থাক আর লজ্জা পেতে হবে না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। তখন নিশি আবার রেডি হতে থাকে। আর নিশি যখন লিপস্টিক তার ঠোঁটে দিতে যাবে, তখন আমি তাকে আটকে দিয়ে বলি, তোমাকে এমনি অনেক ভালো লাগছে, এইসব লিপস্টিক আর কোনোদিন দিবা না, ওকে? নিশিও বাধ্য মেয়ের মতো মাথা নাড়লো। কিছুক্ষণ পরে নিশি আমাকে জিজ্ঞাসা করে যে তাকে কেমন লাগছে। আর আমি তো নিশিকে দেখে ওর প্রায় প্রেমে পড়ে যাই, কারণ নিশিকে হালকা সাজে একদম পরীর মতো লাগছে। তাই আমি ওর কাছে গিয়ে বলি, সবই ঠিক আছে, শুধু একটা জিনিস ছাড়া। ও আরে শুনবে তো কি জিনিস? না বললে শুনবো কেমন করে? তোমার গলায় কাজল দেওয়া হয়, তোমাকে কেউ যদি এভাবে দেখে তাহলে সবার নজর লেগে যাবে তো, তাই না? নিশি কিছু বলছে না, কারণ সে অনেক লজ্জা পেয়েছে। তারপর আমি নিজের হাতে নিশির ঘাড়ে কাজল লাগিয়ে দেই। আর আমার ছোঁয়া পাওয়া মাত্রই নিশি কিছুটা কেঁপে ওঠে। আর নিশির এত কাছে গিয়ে আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। আর নিশিও কিছুটা আমার মতোই হয়ে গেছিল। তখন আমি নিশির মুখটা উপরের দিকে তুলে আমার ঠোঁট ও ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যখনই আমি নিজের ঠোঁট নিশির ঠোঁটের সাথে মেলাবো, তখনই কেউ একজন রুমের মধ্যে আসে। এতে করে নিশি আমার থেকে কিছুটা দূরে চলে যায় আর আমাদের দুজনের ঘোরটা কেটে যায়। তাই তখন দেখার চেষ্টা করি যে কে এসেছে। আর তখনই দেখি ঈশা দাঁড়িয়ে আছে। এতে করে আমার রাগটা বেড়ে যায়। তাই আমি ঈশাকে গিয়ে বলি, আপনার কি একটু সাধারণ বুদ্ধিটুকুও নেই যে একটা সদ্য বিবাহিত দম্পতির রুমে কোনো পারমিশন ছাড়াই প্রবেশ করছেন? আসলে আমি জানতাম না ভেতরে কি হচ্ছে, আর তোমার রুমে ঢুকতে তো আগে কখনো পারমিশন লাগেনি, তাই। ও প্লিজ, আগে কি হয়েছে না হয়েছে আই জাস্ট ডোন্ট কেয়ার, বাট নাও আই এম ম্যারিড, সো নেক্সট টাইম নক করে রুমে ঢুকবেন, আন্ডারস্ট্যান্ড? ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। কথাটা মনে থাকে যেন। আর কি জন্য এসেছেন সেটা কি জানতে পারি? আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন মিস ঈশা, সেটা কি জানতে পারি? তোমার সাথে করা অন্যায়গুলোর জন্য আমি ক্ষমা চাইছি। আপনি কোনো অন্যায় করেন নাই মিস ঈশা, অন্যায় তো করেছি আমি। আপনার মতো একজন প্রতারককে ভালোবেসেছিলাম, এটার চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে সেটা বলুন তো। আমি আরও কিছু বলতে যাব তার আগেই আমার ফোনে একটা কল আসে। আমি কলটা রিসিভ করে নিশিকে বলি যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। আর ফোনটা করেছিল মেহেদি, মানে ঈশার হাজবেন্ড। তারপর আমি ঈশাকে আমার রুম থেকে চলে যাওয়ার জন্য বলি। কিছুক্ষণ পর নিশি বের হয়ে আসে। আর আমি তো নিশিকে দেখে রীতিমতো টাস্কি খেয়ে যাই, কারণ নেভি ব্লু শাড়িতে নিশিকে অসাধারণ লাগছে, তার সাথে হালকা মেকআপও করেছে। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমাকে বলে, এই যে মিস্টার, এইভাবে তাকিয়ে কি দেখছেন? যাবো। আর তোমাকে কিন্তু অনেক কিউট লাগছে মিসেস রাজ। আমার মুখে মিসেস রাজ ডাক শুনে নিশি অনেক খুশি হয়, যা ওর মুখ থেকেই বোঝা যাচ্ছিল। তখন আমি আবার নিশিকে বললাম, কি হলো, নিচে যাবেন না নাকি? তারপর আমি আর নিশি দুজনে একসাথে নিচে যাই। আর সেখানে থাকা সবাই আমাদের স্বাগতম জানায়। তারপর আমি নিশিকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আর সবাই নিশিকে অনেক পছন্দ করে আর অনেক তারিফও করে। এইগুলো দেখে ঈশা অনেকটা জেলাস ফিল করে, কারণ এইগুলো ঈশার পাওয়ার কথা ছিল, কিন্তু তার লোভের কারণে সে সব কিছু হারিয়েছে।
পার্টি শেষ হওয়ার পরে আমি আর নিশি নিজেদের রুমে চলে আসি। আর রুমে আসার পরে নিশি আমাকে বলে, বলো তোমার কি বলার আছে। আপনার আর আপুর পরিচয় হলো কিভাবে, এটাই তো জানতে চাচ্ছিলাম। যদি না বলতে চান তাহলে থাক, বলা লাগবে না। বুঝলাম, তাহলে শোনো। তারপর আমি বলতে শুরু করলাম। আমি তখন সবেমাত্র লেখাপড়া শেষ করে দেশে ফিরেছি। তো একদিন আমিও আমার বন্ধুরা মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটা দেশের ভিতরেই। তাই সবাই মিলে ঠিক করলাম যে সিলেটে যাব। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। সব ফ্রেন্ড একসাথে যাব, তাই বাসে করে যাচ্ছিলাম। কিন্তু বাসে উঠে বাদে এক বিপত্তি। আমার সব ফ্রেন্ডের সিট এক জায়গায় পড়েছিল, আর আমার সিট পড়েছিল এক মেয়ের সাথে। তাই কিছু করার না থাকায় বাধ্য হয়ে ওই সিটে বসে পড়ি। কিছুক্ষণ পরে যখন মেয়েটি আসে, আমি তার দিকে তাকিয়ে রীতিমতো টাসকি খাই, কারণ এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখি নাই। মেয়েটি পরেছিল একটা নেভি ব্লু রঙের 3 পিস, তার সাথে ম্যাচিং জুয়েলারি, সাথে হালকা সাজ। দেখে মনে হচ্ছিল জান্নাতের অপসরী। আমি তার দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম। আমার এইভাবে তাকানো দেখে মেয়েটি বলে ওঠে, এই যে মিস্টার, দেখা শেষ হলে আমাকে বসার জায়গাটা দিন। মেয়েটির এমন কথায় আমি কিছুটা লজ্জাবোধ করি, তাই আর কিছু না বলে ওনার বসার জায়গা দিয়ে দেই। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেয়। মেয়েটি কিছুক্ষণ পরে আমায় জিজ্ঞাসা করে, হাই, আমি ঈশা। আপনার নামটা কি জানতে পারি? আমি রাজ। বাহ, চেহারার সাথে নামেরও মিল আছে। সিলেট যাচ্ছেন নিশ্চয়? আপনি কেমন করে জানলেন? এটা আপনি বুঝতে পারবেন না মিস্টার। ও, তখন আমি তাকে বললাম, আপনি কি একাই যাচ্ছেন নাকি? উত্তরে সে বলল, একা কেন যাব, আমার সাথে তো আপনি আছেন, তাই না? আপনি যদি চান তাহলে সত্যি যেতে পারি। মনে মনে কথাটা বললাম। কিছু বললেন? কই না তো। ও, আমি মনে করেছিলাম হয়তো কিছু বললেন। না, আমি তো কিছুই বলি নাই। তা সিলেটে কোথায় যাচ্ছেন? এই তো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি। আর আপনি? আমিও তো ফ্রেন্ডদের সাথে যাচ্ছি। আপনি কি স্টুডেন্ট নাকি জব টপ করেন? আমি হলাম, না, আসল পরিচয়টা দেওয়া যাবে না। আপনি হলেন কি? আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি। মিথ্যা পরিচয় দিলাম। ও, তারপর ঈশার সাথে আরও অনেক কথা হলো। তখন জানতে পারলাম সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। এভাবেই আমাদের পরিচয় হয়। তারপর পরিচয় থেকে ভালোবাসা। আমি আর ঈশা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম। আমরা সিলেট থেকে ফিরে এসেও একে অপরের সাথে যোগাযোগ করতাম। একদিন আমি ঈশাকে প্রপোজ করি, আর ঈশাও সেটা অ্যাকসেপ্ট করে। কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি আমার আসল পরিচয়টা ঈশাকে জানাইনি। আমি চেয়েছিলাম ঈশাকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু পরে যে আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাব এটা আমি ভাবতেই পারিনি। কথাগুলো বলে নিজের অজান্তে আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়ছিল, সেটা আমি বুঝতেই পারি নাই। আমি কিছুক্ষণ পরে নিশির দিকে লক্ষ্য করে দেখি সেও কান্না করছে। তখন আমি তাকে বলি, এ কি, তুমি কান্না করছো কেন? আপনি আপুকে এতটা ভালোবাসতেন, আর আপু আপনার সাথে কি করলো? যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এখন তুমি আমার স্ত্রী, এটাই সত্যি। আর আমি চাই এই সম্পর্কটা ভালোভাবে নিতে। আমি চেষ্টা করব। তার আগে বলেন, আপনি আর কখনো আপুর কথা মনে করবেন না? কথা দিলাম। নিশি আমাকে এভাবে জড়িয়ে ধরবে আমি সেটা ভাবতেও পারি নাই। কেন যেন নিশির এভাবে জড়িয়ে ধরা আমার অনেক ভালোই লাগছে। এই যে মিস, এবার কি আমাকে ছাড়বেন? কথাটি বলা মাত্রই নিশি আমাকে ছেড়ে দিল, আর নিশির মুখ একদম লজ্জায় লাল হয়ে আছে। তখন আমি নিশিকে আমার কোলের উপরে বসিয়ে চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? না, কখনোই না। তারপর আমি নিশির কপালে আলতো করে একটা চুমু খেলাম, আর আমার ঠোঁটের ছোঁয়া পাওয়া মাত্রই নিশি কেঁপে উঠলো। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। আজ এমনিতে অনেক ধকল গেছে, আগামীকাল থেকে আমরা নতুন জীবন শুরু করব। আমার কথায় হয়তো কিছুটা লজ্জা পেয়েছে। তারপর নিজে ফ্রেশ হয়ে আসে, আর আমি নিশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এই কয়েকদিনে আমি নিশিকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। পরের দিন সকালবেলা নিশির আগে ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে যখন বসতে যাব, তখন দেখি নিশি আমার বুকের মাঝে শুয়ে আছে, আর নিশির ঘুমন্ত চেহারাটা অনেক সুন্দর লাগছে। হয়তো সব মেয়েদের ঘুমন্ত চেহারাই একরকম হয়, কিন্তু নিশির মতো কারো হয় না। তখন আমি খেয়াল করে দেখি নিশির মুখের উপর কিছুটা চুল এসে পড়েছে, যার কারণে তার ঘুমের সমস্যা হচ্ছে। তাই আমি নিশির মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কান্নার সাথে গুজে দেই। তখনই আমার চোখ আটকে যায় নিশির গোলাপি ঠোঁটের উপর। আমি নিজের অজান্তেই নিশির ঠোঁটে চুমু দিয়ে বসি, আর তখনই নিশি জেগে যায়। আমাকে ওর এত কাছে দেখে নিশি কিছুটা ঘাবড়ে যায়, আর আমি ওকে কিস করেছি। এটা বুঝতে পেরে নিশি লজ্জা পেয়ে আমার বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলে। তখন আমি নিশিকে বলি, এই কি হলো তোমার, আর এমন করছো কেন? আমার মনে হয় লজ্জা করে না। বাবা, এখনই এত লজ্জা, তাহলে রাতে যা হবে তখন কি করবা? যা, ফাজিল কোথাকার, মুখে কিচ্ছু আটকায় না। নিশি জানো, তোমার ঠোঁটের স্বাদ কিন্তু সেই রকম। নিশিকে লজ্জা দেওয়ার জন্য কথাটা বললাম। যা,
এ বলে ওয়াশরুমে পালালো। আর আমি বসে বসে ভাবতে লাগলাম, পাগলিটা এই কয়েকদিনে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, আর আমিও ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পরে নিশি ওয়াশরুম থেকে বাইর হলো, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নিশি চুল মুছছে। তখন আমি নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরে আর নিশির চুলের মধ্যে নাক ডুবিয়ে দেই। এতে নিশি কিছুটা কেঁপে ওঠে। আমি নিশির চুলের গন্ধে যেন হারিয়ে গিয়েছিলাম। নিশির ডাকে আমার ঘোর ভাঙলো। নিশি আমাকে বলল, এই যে মিস্টার, অফিসে যাবেন না নাকি? এত সুন্দর বউ রেখে কিভাবে অফিস যাই বলো তো? তার চেয়ে বরং চলো তুমি আর আমি ঘুরতে যাই। সত্যি বলছেন? না, মিথ্যা বলছি। আমার কথা শুনে নিশির হাসি মাখা মুখ নিমিষে গায়েব হয়ে গেল। তখন আমি বললাম, থাক আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসুন। আপনি অনেক কিউট। বলে আমাকে কিস করে এক দৌড়ে পালালো। আমি তখন মনে মনে বললাম, পাগলি। কিছুক্ষণ পরে নিশি নেভি ব্লু শাড়ি পরে বের হলো, আর সাথে হালকা সাজ। এতে নিশিকে আরও বেশি সুন্দর লাগছিল। তারপর নিশি আমার কাছে এসে বলে, চলুন, আমি রেডি। চলো। তারপর আমি ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বলি। ম্যানেজার মানে ঈশার হাজবেন্ড। কিছুক্ষণ পরে ঈশাও তার হাজবেন্ড আসে আর আমাকে বলে, স্যার আপনি যা যা বলেছিলেন সব রেডি। ধন্যবাদ মেহেদি সাহেব। আর এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? মেহেদি সাহেব, আমি আপনাকে একটা জিনিস আনতে বলেছিলাম, সেটা কি এনেছেন? হ্যাঁ স্যার এনেছি। আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে। এই নিন। তখন আমি নিশিকে ডাকি আর জিজ্ঞাসা করি, এইটা কেমন হয়েছে? আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি, ওই প্যাকেটের মধ্যে একটা নেকলেস ছিল, যেটা আমি নিশির জন্য আনতে বলেছিলাম। ওয়াও, ইটস সো গর্জিয়াস। এটা আমার জন্য? এবার পড়ুন তো। না, আপনি আমাকে পরিয়ে দেন। তো কি আর করার, সবার সামনে আমি নিশিকে নেকলেসটা পরিয়ে দিলাম। পরানোর পর ঈশার দিকে তাকিয়ে দেখি সে কেমন করে যেন তাকিয়ে আছে নিশির দিকে। হয়তো সেটা ভাবছে যে যা ওর পাওয়ার কথা ছিল সেটা তার ছোট বোন পাইতেছে। তারপর আমি আর নিশি ঘুরতে বের হলাম। সারাদিন ঘোরাঘুরি করে যখন নদীর ধারে গিয়ে বসলাম, তখন নিশি বলল যে সে ফুচকা খাবে। অনেক বোঝানোর পরেও কোনো লাভ হলো না, তাই তাকে ফুচকা খেতে নিয়ে গেলাম। আর আমি নিশির ফুচকা খাওয়া দেখি অবাক না হয়ে পারলাম না। মেয়েরা এত ফুচকা কিভাবে খেতে পারে সেটা আল্লাহ ভালো জানে। প্রায় অনেক রাত হয়ে যায় বাসায় ফিরতে। তারপর বাসায় ফিরে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আমি বের হওয়ার পরে নিশি ঢুকে। কিছুক্ষণ পরে নিশি বের হয়। তখন আমি নিশিকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরি আর বলি, সকালে কি বলেছিলাম মনে আছে? নিশি উত্তরে শুধু মাথা নাড়লো। তাহলে শুরু করা যাক। আমি কি নিষেধ করেছি নাকি? আমি নিশির সাহেবে ওকে কোলে তুলে নেই আর বিছানায় গিয়ে রাখি। তারপর আমি নিশির গলায় আস্তে করে কয়েকটা কিস করি। এতে নিশির নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হতে থাকে। তারপর আমরা দুজন হারিয়ে যাই ভালোবাসার অতলে। আর কিছু কমু না, লজ্জা লাগে। পরের দিন সকালে নিশির ডাকে আমার ঘুম ভাঙে। নিশি মাত্রই গোসল করে এসেছে আর ওকে দেখতে অসাধারণ লাগছে। তাই আমি নিশিকে এক টানে আমার বুকের উপর নিয়ে আসি। তখন নিশি বলে, সারা রাত দুষ্টুমি করেও হয় নাই, এখন আবার শুরু করেছেন? তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যান। ওকে বাবা, আমি যাইতেছি। আর তার আগে একটা কিস দাও। একটা দিলে যাবেন? যাব। তারপর নিশি আমাকে একটা কিস দেয় আর আমিও উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যাই। কিছুদিন পরে আমি আর নিশি আমাদের বাসায় চলে আসি আর সেখান থেকেই অফিস শুরু করি। খুনসুটি ভালোবাসায় আমাদের দিন খুব ভালোই চলছিল। দেখতে দেখতে আমার আর নিশির বিয়ের 3 মাস পার হয়ে গেছে। আর এই 3টা মাসের মধ্যে নিশি একদিনও আমার বুকে মাথা না দিয়ে ঘুমায় না। এই 3 মাসে আমরা দুজনকে অনেক ভালোবেসে ফেলি। সকালে আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখন নিশি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবেন কেমন? আজ আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ গো বউ? এখন বলা যাবে না, আগে অফিস থেকে ফিরো, তারপর বলবো। ওকে, এবার আমার কাছে আসো তো, তোমায় একটু আদর করে নেই। সব সময় দুষ্টুমি, তাই না? না গো বউ, তুমি জানো না, তোমায় আদর না করে গেলে আমার দিন ভালোই যায় না। তাই এখন আর কোনো কথা না বলে আমার কাছে আসো। তারপর নিশি আমার কাছে আসলো আর আমি নিশির ঠোঁট জোড়া দখলে নিয়ে নিলাম। প্রায় 5 মিনিট পরে ছাড়লাম। তারপর আমি নিশিকে বললাম, আমি এখন আসি। আপনি খুব স্বার্থপর। কেন গো, আমি আবার কি করলাম? আপনি তো ঠিকই আপনার ভাগের আদরটা নিলেন, আর আমার পাওনাটা না দিয়েই চলে যাচ্ছেন। ও কি বোঝাতে চাইছো সেটা আমি বুঝতে পেরেছি। ও কি বোঝাতে চাইছে সেটা আমি বুঝতে পেরে আমি নিশিকে আমার কাছে ডাকি, কিন্তু সে আসবে না মহারানী বলে। নিশি বাবু, আমার কাছে আসো। আমি কোনো বাবু নয়, আর নিশি রাগ করেছে তাই কারোর সাথে কথা বলবে না। ও তাই, দেখি এবার নিশি কেমন করে রাগ করে থাকে। এই বলে নিশিকে আমার কাছে নিয়ে এসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই আর নিশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিশি সোনা, এবার ছাড়ো, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। আর একটু থাকি না। না বাবু, আবার পরে থাকো, আমি এখন অফিসে যাবো যে। ওকে, সাবধানে যাবেন কিন্তু। যথাজ্ঞা মহারানী। যাও বর্ষ। বলেই হাসতে শুরু করলো। এই হাসিটার জন্য আমি সব করতে পারি। এই যে মিস্টার, এবার যান। বাই।
তারপর আমি অফিসে চলে আসি, কিন্তু অফিসেও মন বসছে না, তাই নিশিকে ফোন দিলাম। আর নিশি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আমি ফোন দিয়েছি, তাই সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে আর বলে, কি হলো বর, এত জলদি আমার কথা মনে পড়ে গেল? গো বউ, তোমার কথা তো সবসময় মনে পড়ে, কিন্তু কি করব বলো। কিছুই করতে হবে না, আপনি শুধু আজ তাড়াতাড়ি বাসায় আসবেন তাহলেই হবে। আর এখন কাজ করেন তো। ওকে আমার সুইট বউ, এখন রাখি। ওকে মিস্টার বর, বাই। নিশির সাথে কথা বলার পর আমি কিছু জরুরি কাজ সেরে ফেলি, আর দেখতে দেখতে বিকেল হয়ে যায়, তাই আমি বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিই। আর তখনই অফিসের পিয়ন এসে আমাকে একটা পার্সেল দিয়ে যায়, আর ওই পার্সেলটি খোলার পর আমার পায়ের তল থেকে মাটি সরে যায়। পার্সেলটিতে অনেকগুলো ছবি ছিল, আর সবগুলো ছবি নিশি আর একটা ছেলের। ছবিতে নিশি ছেলেটার সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় আছে, যা দেখার পরে আমার চোখ দিয়ে অবাধ ধারায় পানি পড়ছে। শেষে কিনা নিশিও আমায় ধোকা দিল। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। তখনই নিশির ফোন আসে। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি ফোনটা রিসিভ করি, আর তখনই নিশি বলতে শুরু করলো, আপনি কখন বাসায় আসবেন? আজকে আপনার তাড়াতাড়ি আসার কথা, তাহলে এত লেট করছেন কেন? কেন জানি নিশির সব কথা আমার অসহ্য লাগছে। এখন আমি অনেক ব্যস্ত আছি, তাই আসতে পারবো না, লেট হবে। কিন্তু আপনি তো আমি প্রমিস করেছিলেন যে আজ তাড়াতাড়ি বাসায় ফিরবেন। তুমি বেশি কথা বলছো কেন? বললাম না আমি ব্যস্ত আছি, তারপরেও একই কথা বারবার বলে যাচ্ছ। অনেক রেগে আর জোরে কথাটা বললাম, এতে নিশি অনেকটা ভয় পায়। অপর পাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। অন্য সময় হলে হয়তো আমি ওকে সান্ত্বনা দিতাম, কিন্তু এখন ওর কথা ভাবতেও আমার অসহ্য লাগছে। আচ্ছা ঠিক আছে। আরও কিছু বলতে যাবে, তার আগে আমি ফোনটা কেটে দেই। ফোন রেখে আমি চেয়ারে বসে পড়ি, আর তখনই আমার চোখ যায় ছবিগুলোর দিকে, কারণ ছবির অপর পাশে একটা নাম্বার লেখা ছিল। তাই আমি ওই নাম্বারে ফোন দেই, আর ফোন রিসিভ করে একজন ছেলে। সে ফোনটি ধরে বলতে শুরু করে, আরে মিস্টার রাজ, এত তাড়াতাড়ি ফোন করলেন যে? কে আপনি, আর আমাকে কেমন করে চিনলেন? আমি কে সেটা না হয় দেখা করে আপনাকে বলবো। আমি কোনো অচেনা লোকের সাথে দেখা করি না। আমি সেটা জানি মিস্টার রাজ, তাই তো বলছিলাম যদি ছবিগুলোর ব্যাপারে জানতে চান তাহলে আমার সাথে দেখা করুন। আমি কি করব বুঝতে পারছি না। আমাকে তো জানতেই হবে এই ছবির ছেলেটা কে, আর নিশির সাথে বা তার কী সম্পর্ক। তাই আমি সেই লোকটির সাথে দেখা করার জন্য রাজি হয়ে যাই, আর সেই লোকটি আমাকে একটা ঠিকানা দেয়। তাই আমি দেরি না করে বেরিয়ে পড়ি, আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাই। সেখানে পৌঁছানো মাত্রই আমি লোকটিকে ফোন দেই, কিন্তু লোকটি ফোন ধরছে না। আমি বেশ কয়েকবার ফোন দেই, কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। আমি প্রায় ঘন্টাখানেক ধরে অপেক্ষা করছিলাম। তখন কেউ একজন বলে উঠল, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমি পিছনে তাকিয়ে দেখি লোকটি আর কেউ নয়, নিশির সাথে যার ছবি দেখেছিলাম এটি সেই লোক। তবু আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে বলি, আমাকে এখানে ডাকার কারণ কি, আর আপনিই বা কে? আমি সাজিদুর রহমান, আমি আর নিশি একে অপরকে অনেক ভালোবাসি, সেটা বলার জন্যই আপনাকে ডেকেছি। লোকটির কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, তাই আমি রাগের মাথায় লোকটিকে মারতে শুরু করলাম। এক সময় আমি একাই থেমে যাই, আর তাকে বলি, আপনি যেটা বলছেন সেটা সত্যি, এটা আমি কিভাবে বিলিভ করব? সেজন্যই তো আমি আপনাকে ছবি পাঠিয়েছি, আর এখন বিলিভ করা আর না করা সেটা আপনার ব্যাপার। আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না, কারণ ছবিতে নিশি আর সাজিদকে দেখা যাচ্ছে। তাই আর কথা না বাড়িয়ে লোকটিকে বললাম, নিশি যদি আপনাকে ভালোবাসে তাহলে সে আমাকে কেন বিয়ে করলো? বিয়েটা কিভাবে হয়েছে সেটা আপনি নিশ্চয় জানেন। তাহলে নিশি কেন 3 মাস আমার সাথে থাকলো? সেটার কারণ আছে, তার কারণটা হলো আপনার সম্পত্তি। আর আপনারা যেদিন ঢাকায় যান সেদিন আমার আর নিশির পালানোর কথা ছিল, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে আপনি একজন স্বনামধন্য ব্যবসায়ী, তখন আমি আর নিশি আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান বানাই। লোকটির কথা শুনে আমার কষ্টের মাত্রাটা আরও বেড়ে গেল, কারণ প্রথমে টাকার জন্য ঈশা আমার সাথে বেইমানি করলো, আর এখন আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেও আমার সাথে। না, আর কিছু ভাবতে পারছি না। তাই আমি হোটেল থেকে বের হয়ে আসি, আর আমার উকিলকে ফোন দিয়ে ডিভোর্স পেপার তৈরি করতে বলি, তাও আবার 1 ঘন্টার মধ্যে। উকিলের কাছে থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 1টা বেজে যায়। তাই আমি বাসার কাউকে বিরক্ত না করে আমার কাছে যে চাবি ছিল সেটা দিয়ে দরজা খুলে ভেতরে যাই, আর ভিতরে গিয়ে দেখি নিশি বসে ফুপে ফুপে কান্না করছে। যেখানে আমার কষ্ট হওয়ার কথা সেখানে আমার প্রচুর রাগ হচ্ছে। তখন আমি নিশির কাছে গিয়ে বলি, বাহ, অভিনয় তো দেখছি খুব ভালোই করতে জানো। আমার এরকম আচমকা কথা শুনে নিশি কিছুটা ভয় পেয়ে যায়। পরে সে নিজেকে সামলে নিয়ে বলে, মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? প্লিজ রাজ, টেল মি হোয়াটস হ্যাপেন্ড উইথ ইউ, প্লিজ টেল মি। আমার হাত ধরে কথাটা বললো, নিশি ডোন্ট টাচ মি। আর কত অভিনয় করবে নিশি, আর কত? আমি অভিনয় করছি? হ্যাঁ, তুমি অভিনয় করছো, তার প্রমাণ এগুলো।
ছবিগুলো ওর দিকে ছুঁড়ে দিয়ে নিশি ছবিগুলো দেখে আরও কান্না শুরু করে দিল আর আমাকে এসে জড়িয়ে ধরলো। কিন্তু আমি এবার রাগ কন্ট্রোল করতে না পেরে নিশিকে সজোরে একটা চড় মারি। এই প্রথম আমি ওর গায়ে হাত তুললাম। তোকে না বললাম তুই আমাকে ছুবি না, তাও কেন আমাকে ছোঁয়ার চেষ্টা করছিস? আর এই নে, তুই যার জন্য এত অভিনয় করছিস, আমার সব সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়েছি, আর আমাকেও মুক্তি দে। তারপর আমি ওর দিকে ডিভোর্স পেপার আর সম্পত্তির পেপার এগিয়ে দেই। তখন নিশি বলে, বেশ, আপনি যখন আমার থেকে মুক্তি চান তবে তাই হোক। আর শুনুন মিস্টার রাজ, আপনার সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই, তাই এগুলো আপনার কাছেই রাখুন। এই বলে নিশি ডিভোর্স পেপারে সাইন করে দেয়। কথাগুলো বলে নিশি কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার অনেক ইচ্ছে হচ্ছিল ওকে আটকাবার, কিন্তু সে অধিকার আমার নেই। এখন নিশিকে ছাড়াই আমাকে থাকতে হবে। 1 বছর পর নিশি আমায় ছেড়ে গেছে। প্রায় 1 বছর হলো। এই 1 বছরে এমন কোনো রাত নেই যে আমি নিশির জন্য চোখের জল ফেলি নাই, কিন্তু 1 বছরে আমি নিশির কোনো খোঁজ করি নাই, হয়তো রাগের বশে। এই 1 বছরে আমি কারোর সাথে ভালো করে কথা বলি নাই। সারাদিন অফিসের কাজে নিজেকে ব্যস্ত রেখেছি, আর রাতে নিশির সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে কষ্ট পেয়েছি। প্রতিদিনের মতো আজ সকালে অফিসে যাচ্ছিলাম, তখন আম্মু এসে আমায় বলল, বাবা রাজ, আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি বল? যার জন্য এত কষ্ট পাচ্ছিস সে কি এই 1 বছরে একবারও তোর খবর নিয়েছে? আহ আম্মু, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাও সেটা বলো তো। বলছিলাম কি, তুই এবার একটা বিয়ে করে নে। আর কত নিজেকে কষ্টের মাঝে রাখবি বল? আমি তোমায় আগেও বলেছি আর এখনো বলছি, আমি কোনো বিয়ে করতে পারবো না। তোকে আমার দিব্যি, তুই আর বিয়েতে অমত করবি না। কিন্তু আম্মু। আর কোনো কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হোক, কিন্তু আমাকে এসবের মধ্যে টানবে না, আর বিয়েটা যাতে একদম সাধারণভাবে হয়। আচ্ছা, তুই যা বলবি তাই হবে। আসলে আমি আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হলাম, কারণ এই 1 বছরে আম্মু অনেক কষ্ট পেয়েছে। ওকে, আমি এখন আসি। তারপর আমি অফিসে চলে আসি, কারণ আজ অফিসে নতুন পিএ নেওয়া হবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তারপর আমি আমার কেবিনে চলে যাই আর ম্যানেজারকে ডাকি। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, আপনার পিএর জন্য 3 জনকে সিলেক্ট করা হয়েছে, যদি আপনি একবার দেখে নিতেন। অবশ্যই দিন, আমি দেখতেছি। আমি ফাইলগুলো চেক করছিলাম, এমন সময় আমার চোখ আটকে গেল একটা ফাইলে। তাই আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, এই মেয়েটিকে নিন আর তার আগে কন্ট্যাক্ট পেপার সাইন করিয়ে নেবেন। ওকে, আই টেক লিভ নাও। শিওর, ইউ ক্যান। সেদিনকার মতো অফিসের সমস্ত কাজ শেষ করে বাসা আসলাম, আর আসা মাত্রই আম্মু বলল, আমি একটা মেয়ে পছন্দ করেছি, যদি তুই একবার দেখে নিতি। তার কোনো দরকার নেই, আর আমি বিয়েটা 1 মাস পরে করতে চাই। কিন্তু তুই। প্লিজ আম্মু, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আম্মুর রুমে চলে আসলাম আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। যদিও জানি ঘুম আসবে না, তবুও ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলাম, কারণ এখন রাতে আর ঘুম আসে না। যদিও আসে, তাও নিশির সাথে কাটানো মুহূর্তগুলো মনে হয়ে ভেঙে যায় ঘুমটা। কোনোভাবেই রাতটা পার করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। এসে দেখি আমার নিউ পিএ এখনও অফিসে আসে নাই। তাই ম্যানেজারকে বলে আসলাম, সে আসলে আমার সাথে দেখা করতে বলবে। তারপর আমি আমার কেবিনে চলে গেলাম। কিছুক্ষণ পরে কেউ আমার কেবিনের দরজায় নক করলো, তাই আমি পেছনে ফিরে বসলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। আসলে স্যার, আমি আসার সময় জ্যামে আটকা পড়ে গেছিলাম, তাই আসতে লেট হইলো, কিন্তু স্যার আর কোনোদিন লেট হবে না। এবার ওর দিকে ফিরে তাকালাম, আর সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। মনে হয় সে আমাকে এখানে আশা করেনি। আপনি এখানে? আমি। অন্য কারো থাকার কথা ছিল বুঝি? মিস নিশি, আপনাদের তো বলাই হয়নি, আমার প্রিয় হলো নিশি। এটা তো আপনার অফিস না, তাহলে এখানে কেমন করে আসলেন? আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে, কারণ এই অফিসের অনার আমি। হয়তো বা হতে পারেন, তবে আমি এই অফিসে জব করতে পারবো না। কথাগুলো বলেই নিশি চলে যাচ্ছিল, তাই আমি ওকে থামিয়ে বলি, এক্সকিউজ মি মিস নিশি, উইদাউট মাই পারমিশন আপনি যেতে পারবেন না। হোয়াট দ্য হেল আর ইউ টকিং? আমি ঠিকই বলছি। আর এইটা দেখুন, 2 বছরের আগে আপনি এই কোম্পানি ছাড়তে পারবেন না, আর যদি ছাড়তে চান তাহলে আমার পারমিশন নিতে হবে, কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে পারমিশন দিচ্ছি না। সো আপনি এখন যেতে পারেন, প্রয়োজন পড়লে আমি আপনাকে ডেকে নেব। ওকে স্যার। অনেক রেগে কথাটি বলল। তারপর নিশি ওর কেবিনে চলে যায়। আমার আর ওর কেবিন প্রায় পাশাপাশি, তাই আমি ওকে দেখতে পারছিলাম। অন্যদিকে নিশি নিজের কেবিনে এসে ভাবে, কেন যে সেদিন সাইন করার আগে কন্ট্রাক্ট পেপারটা ভালোভাবে পড়ে নিলাম না, আর উনি কেন
আবার আমার সামনে আসলেন। ভালোই তো ছিলাম এই একটা বছর ওনাকে ছাড়া। এমন সময় নিশির ফোনে কল আসে, আর ফোনটা ধরা মাত্রই নিশি কিছুটা বিচলিত হয়ে যায়। ফোনের অপর পাশ থেকে কেউ কিছু হয়তো বলল। আমি বসে আমার কাজ করছিলাম, এমন সময় নিশি আমার কেবিনে আসে আর বলে, স্যার একটা কথা বলার ছিল। নিশির মুখে স্যার ডাক শুনে বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠল। বলেন। আসলে স্যার আজকে আমায় একটু তাড়াতাড়ি ছুটি দেবেন প্লিজ। কেন? ছুটি কি করবেন? আসলে বাসায় একটু প্রয়োজনীয় কাজ আছে তাই। কি প্রয়োজনীয় কাজ শুনি? আসলে স্যার নিশি কিছু লুকাতে চাইছিল, আমার কারণে সে বলে উঠল, স্যার বাসায় আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তাই আমার ছুটির প্রয়োজন। এখন ছুটি দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যাপার, কারণ আপনি এখানকার বস। আপনি চাইলেই সব করতে পারেন। নিশির মুখে বাচ্চার কথা শুনে আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, ওকে আপনি যেতে পারেন, তবে কাল থেকে সময় মতো অফিসে আসবেন। যদিও কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল। তারপর নিশি চলে গেল, আর আমি চেয়ারের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলাম যে নিশি এক সময় আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে এখন নিজের বাস্তা নিয়ে ব্যস্ত। তবে আমি কেন একা কষ্ট পাবো? নিশি যদি আমাকে ছাড়া থাকতে পারে, তবে আমি কেন পারবো না? এইসব ছাইপাশ ভাবতে ভাবতেই বিকেল হয়ে গেল। তাই আমি আর বেশি না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ি আর সোজা বাসায় চলে আসি। আমাকে এত তাড়াতাড়ি বাসায় ফিরতে দেখে আম্মু আমার কাছে আসে আর বলতে থাকে, কি রে বাবা, আজ এত তাড়াতাড়ি বাসায় আসলি যে? শরীর ঠিক আছে তো? আম্মু, আমার কিছুই হয়নি, অফিসে মন বসছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। আম্মু, আমার তোমাকে কিছু বলার আছে। বলবি তো আগে, ফ্রেশ হয়ে আয় তারপর। তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে নিজের রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু আমার জন্য অপেক্ষা করছে, তাই আমি গিয়ে বসে পড়ি। আম্মু, তুমি পরশুদিন বিয়ের কথা বলছিলে না? আমি রাজি, তবে বিয়েটা 1 সপ্তাহের মধ্যে হওয়া চাই। এটা তো খুশির খবর, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা কিভাবে দিব বল? আমি এত কিছু শুনতে চাই না, আমি যেটা বলছি সেটাই হবে। আচ্ছা, তুই যখন চাচ্ছিস তখন তাই হবে। তারপর আমি খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসি। আর আজ কেন জানি কষ্টটা একটু বেশি হচ্ছে, হয়তো এই কষ্টটা নিশির জন্যই হচ্ছে। কিন্তু এখন আর কিছুই করার নেই, কারণ নিশি তার পরিবার নিয়ে ব্যস্ত আছে। না, আর কষ্ট পেলে চলবে না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারি নাই। পরের দিন সকালে রেডি হয়ে খাবার টেবিলে বসেছিলাম, এমন সময় আম্মু এসে বলল, আমি মেয়ের বাবার সাথে কথা বলছি, তারা বলল যে তাদের কোনো সমস্যা নেই, তবে তুই যদি একবার মেয়ের সাথে দেখা করে নিতি তাহলে। দেখো আম্মু, আমি তোমায় আগেও বলেছি যে এই বিয়েটা আমি শুধু তোমার কথাই করছি, তাই আমাকে আর এর মধ্যে জড়িও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করতে হবে, কারণ হাতে তো ওর বেশি সময় নেই। তোমরা যা বোঝো তাই করো, আমি এখন অফিসে গেলাম। তারপর আমি অফিসে চলে আসি। অফিসে আসা মাত্রই সবাই আমাকে কংগ্রেস জানাতে থাকে। মনে হয় আম্মু বিয়ের ব্যাপারে সবাইকে জানিয়েছে, তাই আমি আর কিছু না ভেবে নিজের কেবিনে চলে আসি। আর এদিকে অফিসের সবাই মিষ্টি খাচ্ছে। আমার বিয়ে উপলক্ষে এমন সময় নিশি অফিসে আসে, আর আমার একজন স্টাফ নিশিকে মিষ্টি খাওয়াই দেয়। তাই নিশি বলে, আর আগে বলবেন তো এটা কিসের মিষ্টি? আমাদের স্যারের বিয়ে হয়েছে তাই, আর বিয়েটা সামনের সপ্তাহে হবে। আমার বিয়ের কথা শুনে নিশির পুরো পৃথিবীটাই যেন উল্টে যায়। তার ইচ্ছে করছিল কান্না করতে, কিন্তু সবার সামনে সে কান্না করতে পারছিল না। তাই সে বলল, ও, অনেক খুশির খবর। এ কি নিশি, তুমি কান্না করছো নাকি? তোমার চোখে পানি কেন? খুবই কান্না করব কেন, আসলে চোখে কি যেন একটা পড়েছে। চোখ মুছতে মুছতে কথাটি বলল নিশি। নিশি ওয়াশরুমে যাওয়ার বাহানায় সেখান থেকে চলে আসে, আর ওয়াশরুমে গিয়ে কান্না শুরু করে আর বলতে থাকে, কি এমন অন্যায় করেছিলাম যার জন্য আমি আর আমার ছেলে এত বড় শাস্তি পাচ্ছি? এখন তো আমার ছেলে বাবা থাকতেও অনাথ। এমন সময় নিশির ফোন বেজে ওঠে, আর সে ফোনের দিকে তাকিয়ে দেখে বাসা থেকে বুয়া ফোন করেছে। তখন নিশি তার চোখের পানি মুছে নিয়ে ফোনটা পিক করে। তখন বুয়া বলতে শুরু করে, ম্যাডাম, মেহেমত বাবুর তো জ্বর আরো বেড়েছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি বাবুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করো, আমি কিছুক্ষণ পরে আসছি। নিশি তার বুয়ার সাথে কথা বলছিল। এমন সময় আমি নিশিকে ডেকে পাঠাই। তখন নিশি এসে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার আমাকে ডেকেছিলেন? তুমি মনে হয় স্টাফদের কাছ থেকে শুনেছো, তবুও তোমায় বলছি, নেক্সট উইক আমার বিয়ে। স্যার শুনেছি। কথাটি বলার সময় নিশির গলাটা ধরে আসছিল, আর ওর চোখের কোনায় পানিও জমতে শুরু করেছিল, যা আমার চোখ এড়ায় নাই। আমি চাচ্ছি আমার বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট তুমি, যদি তোমার আপত্তি না থাকে। না স্যার, আমার কোনো আপত্তি নেই, আর আমি তো আপনার বিয়ে, এগুলো করা আমার কর্তব্য। তাহলে কাজে লেগে পড়ুন। আমাকে যত কষ্ট দিয়েছো তার চেয়ে বেশি কষ্ট আমি তোমায় দেবো নিশি।
হঠাৎ আমার ফোনটি বেজে ওঠে, দেখি আম্মু ফোন করেছে। তারপর আমি ফোন রিসিভ করি আর আম্মুর সাথে কথা বলা শেষ করে নিশিকে বলি, মিস নিশি, আমার সাথে চলুন। কোথায় স্যার? এত প্রশ্ন না করে চলুন তো। তারপর আমি আর নিশি অফিস থেকে বেরিয়ে আমার গাড়িতে গিয়ে বসি, আর তখন দেখি নিশি পেছনের সিটে গিয়ে বসেছে। তাই আমি তাকে বলি, আমাকে দেখে কি আপনার ড্রাইভার মনে হয় নাকি? তা কেন মনে হবে? তাহলে তুমি পিছনে কেন বসছো? তারপর নিশি সামনের সিটে এসে বসলো আর আমি গাড়ি ড্রাইভ করা শুরু করলাম। কিছুক্ষণ পরে গাড়ি একটা রেস্টুরেন্টের পাশে দাঁড় করলাম আর নিশিকে বললাম, চলো ভেতরে। আমরা এখানে কেন আসলাম? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে ভেতরে ঢুকে গেলাম আর পেছনে ফিরে দেখি নিশিও আসছে। আমি রেস্টুরেন্টে ঢোকার পরে একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর আমিও নিশিকে দেখি মেয়েটিকে জড়িয়ে ধরি আর নিশির দিকে তাকিয়ে দেখি ও এক্ষুনি কান্না করে দেবে এমন অবস্থা। তারপর আমি বলি, নিশি, এ হলো মায়া, আমার বাগদণ্ডা, আর মায়া, এ হলো নিশি, আমার পিয়ে। আমার মুখে নিশি হয়তো পিয়ে শব্দটা আশা করেনি। আর মায়ার পরিচয় পাওয়ার পর নিশি এবার আর নিজের চোখের জল আটকে রাখতে পারে নাই, যার কারণে ওর চোখ থেকে অবাধ ধারায় জল পড়তে থাকে। আর আপনারাই হয়তো ভাবছেন মায়া এখানে কেমন করে আসলো আর আমি বা ওকে কেমন করে চিনলাম। তাহলে শুনুন। আমি যখন অফিসে ছিলাম তখন আম্মু ফোন দেয় আর বলে মায়ার সাথে দেখা করার কথা। যদিও আমি প্রথম দিকে আম্মুকে নিষেধ করে দেই যে আমি মায়ার সাথে দেখা করব না, কিন্তু পরে আমার নিশির কথা মনে হয়, তার সাথে মনে হয় ওর ধোকা দেওয়ার কথা। তাই আমি মায়ের সাথে দেখা করতে রাজি হয়ে যাই আর আমার সাথে নিশিকেও নিয়ে আসি। তো গল্পে ফেরা যাক। মায়ের পরিচয় দেওয়ার পর আমি নিশির দিকে তাকাই, তখন দেখি নিশির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কেন জানি নিশির চোখের জল আমার সহ্য হচ্ছিল না। তাই আমি ওকে বলি, নিশি, ইউ আর ওকে? ইয়েস স্যার, আই অ্যাম ওকে। তাহলে তোমার চোখের জল কেন? কই না তো স্যার। চোখের পানিগুলো মুছে। স্যার, প্রচুর গরম পড়ছে তো তাই এমন মনে হচ্ছে। স্যার, আপনারা বলছেন, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তারপর নিশি ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে নিশি জোরে কান্না করতে থাকে, কিন্তু এই কান্না দেখার কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না, তাই হয়তো সে কান্না করতে পারছিল। নিশি কান্নাজড়িত কণ্ঠে বলেছিল, হে আল্লাহ, আমার সাথে কেন এরকম হয়? ভালোই তো ছিলাম আমি ওকে ছাড়া, তবুও কেন ওকে আমার জীবনে ফিরিয়ে আনলে? যখন আনলে তাহলে কেন সে অন্য কারো হয়ে যাচ্ছে? আমি আর আমার বাচ্চা তো ভালোই ছিলাম ওকে ছাড়া, তবুও কেন হচ্ছে এমনটা? আমার বাচ্চা কি কোনোদিন তার বাবার পরিচয় আর আদর পাবে না? কিন্তু নিশি কোনোভাবেই নিজের কান্না থামাতে পারে না। কিন্তু সে তার বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করে আর বোঝায় তার বাবুর জন্য হলেও নিজেকে শক্ত রাখতে হবে। প্রায় আধা ঘন্টা পরে নিশি ওয়াশরুম থেকে বের হয় আর রাজ তার চেহারা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ তার চোখগুলো লাল হয়ে আছে, তার সাথে ফুলেও আছে। আর মানে নিশি এতক্ষণ কান্না করছিল, কিন্তু নিশির কান্না করার মতো তো কোনো কারণ নেই এখানে। তবুও সে কেন কান্না করেছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন নিশি আমাদের কাছে আসলো আর চেয়ারে বসে পড়লো, আর আমি রেস্টুরেন্টের একজন স্টাফকে ডেকে খাওয়ার জন্য অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার আসলো। আমি নিশিকে দেখানোর জন্য মায়াকে নিজের সাথে খাইয়ে দিচ্ছিলাম, আর এটা দেখে নিশি আর ঠিক থাকতে পারলো না, তার চোখগুলো আবার জলে ভরে গিয়েছিল। তাই সে এগুলো আড়াল করার জন্য বলল, স্যার, আমায় এখন যেতে হবে, এমনিতেও আমার অফিস টাইম শেষ হয়ে গেছে। কথা বলতে ওর কষ্ট হচ্ছিল, যা ওর কথা শুনে বোঝা যাচ্ছে। তুমি তো কিছুই খেলে না, খাওয়া দাওয়া শেষ করে তারপর যাও। না স্যার, এখন আর খাইতে মন চাইছে না। ওকে, তাহলে যাও। আর কাল থেকে আমার বিয়ের অ্যারেঞ্জমেন্টের সকল কাজ শুরু করে দিও। যদি কারো সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বইলো। ঠিক আছে স্যার, আমি এখন আসি। তারপর নিশি চলে যায় আর আমিও মায়া কিছুক্ষণ গল্প করতে থাকি। যদিও মায়ের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, তাও আম্মুর কথা ভেবে বলেছিলাম। অন্যদিকে নিশি বাড়িতে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে, তোর বাবা খুব পচা, আমাকে একটুও বিশ্বাস করে না, এমনকি তোকেও ভালোবাসে না। তাই তো আজ অন্য একটা মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, কিন্তু একদিন আমাকে বলেছিল আমাকে ছাড়া আর কোনো মেয়েকে সে টাচ করবে না। এসব কথা বলছিল আর কান্না করছিল। এক সময় কান্না করতে করতে নিশি ঘুমিয়ে পড়ে। আমি আর মায়া কিছুক্ষণ গল্প করার পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসি আর মায়া তার গাড়িতে করে বাসায় চলে যায়। আমি যখনই নিজের গাড়িতে উঠতে যাব তখনই কেউ আমার নাম ধরে ডাক দেয়। পেছনে ফিরে দেখি নিশির বেস্ট ফ্রেন্ড মিম। তাই আমি তাকে বলি, কেমন আছো মিম, আর দেশে কবে ফিরলে? আসলে মিম দেশের বাইরে থাকতো। ভালো আছি ভাইয়া, আর কিছুদিন হলো দেশে ফিরেছি। নিশি কেমন আছে? আর ওকে আমি ফোন দিই কিন্তু ওর ফোন বন্ধ দেখায় কেন? নিশি কেমন আছে সেটা নিশি হয়তো ভালো জানে। আপনার কথার মানে বুঝলাম না। আর নিশি তো আপনার স্ত্রী, তাহলে কেমন সেটা আপনি জানবেন না কেন?
নিশি আমার স্ত্রী ছিল কিন্তু এখন নেই। কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে না বোঝার তো কিছুই নেই, মানে আমি আর নিশি আলাদা হয়ে গেছি। কিন্তু কেন? আপনারা দুজন দুজনকে তো ভালোবাসতেন। শুনতে চাও কেন? তাহলে শোনো। তারপর আমি 1 বছর আগে সকল ঘটনা মিমকে বলি, আর ওই ছবিগুলো মিমকে দেখাই, আর মিম এগুলো দেখে আমায় যে কথা বলে সেগুলো শুনে আমার পুরো শরীরটা কাঁপতে থাকে। আমি কিভাবে এমনটা করতে পারলাম, এগুলো ভেবেই কান্না চলে আসে আমার। আর মিম আমায় যে কথাগুলো বলল তা হলো, আপনি কি জানেন ছেলেটা? ছেলেটার নাম সাজিদ এবং নিশি আর সাজিদ একে অপরকে ভালোবাসে। না, আপনি যেটা জানেন সেটা সত্যি নয়, সত্যিটা আমি আপনাকে বলছি। তারপর মিম আমাকে সাজিদের ব্যাপারে সব কথাগুলো বলল, যা শোনার পর নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। মিম বলল যে আমি আর নিশি একই ভার্সিটিতে পড়তাম আর একই ডিপার্টমেন্টে, যার কারণে আমার আর ওর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমরা দুজন সব সময় একসাথে থাকতাম। একদিন আমি আর নিশি ভার্সিটি ক্যাম্পাসে বসেছিলাম, তখন একটা ছেলে এসে নিশিকে প্রপোজ করে, কিন্তু নিশি তাকে না বলে দেয়। আমি এর কারণ জানতে চাইলে নিশি জবাবে বলে যে তার ভালোবাসা শুধু তার বরের জন্য, তাই আমি নিশিকে আর কিছু আস্ক করিনি। এইটুক বলে মিম থামলো। তারপর কি হলো? ওই ছেলেটির নামই ছিল সাজিদ, কিন্তু নিশির মানা করার পরেও সে নিশির পিছু ছাড়ে নাই। তাকে প্রতিদিন বিরক্ত করত, কিন্তু নিশি কিছুই বলতো না। আর একদিন সাজিদ হঠাৎ নিশির হাত চেপে ধরে এবং সেদিন নিশি আর সহ্য করতে না পেরে পুরো কলেজের সামনে সাজিদকে মারে। কিন্তু সাজিদ সেদিন যাওয়ার আগে বলেছিল যে সে নিশিকে সুখে থাকতে দেবে না, আর আজ দেখুন তার কথাই সত্যি হলো। কান্না করতে করতে কথাগুলো বলল মিম। আমি এখন কি করব কিছুই বুঝতেছিলাম না, কারণ আমার যে করার মতো কিছুই নেই। আমি যে নিশির সাথে বড় অন্যায় করেছি। মিম কান্না থামিয়ে আমাকে বলল, আপনি কি জানেন আপনি যখন নিশিকে তাড়িয়ে দেন তখন তার পেটে আপনার সন্তান ছিল? মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি যখন ওকে অপমান করে তাড়িয়ে দেন তখন সে আপনার সন্তানের মা হতে যাচ্ছিল। আর এটা নিয়ে যে কত খুশি ছিল সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। সে আপনাকে বলার আগে আমায় ফোন দিয়েছিল আর বলেছিল যখন সে আপনাকে এই কথাটি বলবে তখন আপনার রিয়েকশনটা কেমন হবে, এটা ভেবে সে অনেক খুশি ছিল। কিন্তু সে আপনি কি করলেন? মিম আর কিছু বলতে পারলো না, তার আগে কান্নায় ভেঙে পড়লো। মানে নিশির সন্তানের বাবা আমি, আর আমি তাকে কিনা কি ভেবেছিলাম। আমিও প্রচুর কান্না করছিলাম। তখন মিম আমাকে বলল, এখন কান্না করে কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর এগুলো ভেবে কি করবেন? না এখনো কিছু হয় নাই। তারপরে আমি মিমকে নিশির কথা বললাম। সত্যি বলছেন নিশি এখনো এই শহরেই থাকে? কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে যাতে আমি আবার নিশিকে ফিরে পাই। কি করতে হবে আমায় বলুন। তারপর আমি মিমকে আমার প্ল্যান বলি আর সেও রাজি হয়ে যায়। তাই আমিও নিজের বাসায় চলে আসি। বাসায় আসার পর আম্মুকে বলি, বাবা, মেয়েকে কি তো পছন্দ হয়েছে? আম্মু আমি এই বিয়েটা করতে পারবো না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। আমি কেমন করে এই বিয়ে করব বলো? কেন করবি না শুনি? তারপর আমি নিশির কথা আর ওরা আমার বাচ্চার কথা আম্মুকে বলি। তখন আম্মু কান্না করে দেয় আর বলে, আমার বৌমা নাতিকে কবে আনবি বাবা? খুব জলদি আনবো, তার আগে তোমার একটা কাজ করতে হবে। তারপর আমি আম্মুকে সব কিছু বুঝিয়ে উপরে চলে যাই। আমি রুমে এসে ভাবতে লাগি কিভাবে কি করব। নিশি কি আমায় ক্ষমা করবে নাকি করবে না? রুমে এসে নানান চিন্তা আমার মাথায় ঘুরপাক খায়, বিশেষ করে নিশির কথা। সে কি আমায় ক্ষমা করবে নাকি করবে না? তখন আমার সাজিদের কথা মাথায় আসে। কেন সাজিদ এমনটা করলো সেটা তো আমার জানা দরকার। তাই আমি আমার ফ্রেন্ডদের ফোন দেই আর বলি এক্ষুনি আমার সাথে দেখা করতে, আর আমিও বেরিয়ে পড়ি। কিরে এত জলদি দেখা করতে বললি কেন? সমস্যা হয়েছে নাকি? রবি আমার বন্ধু। বলছি। তার আগে রবি আমার মিজানকে আসতে দে। কিছুক্ষণ পরে রবি আর মিজান চলে আসে, আর আমি ওদেরকে মিমের বলা সকল কথা ওদের খুলে বলি। সব শোনার পরে ওরা বলে, ভাবিকে কি রাজি করাতে পারবি বলে মনে হয় না। হয়তো বা, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। আর শোনো, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বল? সাজিদকে যেভাবে হোক তোদের খুঁজে বার করতে হবে। আর এই নে সাজিদের ছবি। তারপর আমি ওদেরকে সাজিদের একটা ছবি দেই। ওকে, তোর কাজ হয়ে যাবে। তার আগে তুই ভাব, ভাবিকে কি ম্যানেজ করতে পারবি? ভাবিকে কিভাবে ম্যানেজ করবি? ঠিক বলেছিস, কিছু তো একটা করতেই হবে। আচ্ছা তোরা এখন থাক, আমি এক জায়গা থেকে আসছি। ওদের থেকে বিদায় নিয়ে আমি সোজা অফিসে চলে আসি। অবশ্য অফিসে আসার মূল উদ্দেশ্য হলো নিশির বাড়ির ঠিকানাটা নেওয়া, কারণ আমি ওর বাসার ঠিকানা জানি না।
অফিসে আসার পরে আমি ম্যানেজারকে ফোন দেই আর অফিসে আসতে বলি। কিছুক্ষণ পরে ম্যানেজার অফিসে আসে আর বলে, স্যার কোনো দরকারি কাজ আছে নাকি? না তেমন কিছু দরকারি কাজ না, আমি শুধু নিশির বাসার ঠিকানা নেওয়ার জন্য অফিসে এসেছি। ওকে স্যার, একটু ওয়েট করেন, আমি নিয়ে আসছি। তারপর ম্যানেজার আমাকে নিশির ঠিকানাটা দেয় আর আমি সেটা নিয়ে বেরিয়ে পড়ি। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পরে আমি নিশির বাসায় পৌঁছাই। দেন আমি ওর বাসায় কলিং বেল চাপ দেই। কিছুক্ষণ পরে নিশি এসে দরজা খুলে দেয় আর আমি নিশিকে দেখে হেসে ফেলি, কারণ সে সারা গায়ে ময়দা মেখে আছে। আর দেখি সাইড দেন আমি ভেতরে ঢুকবো। কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে যাই আর তখনই দেখি একটা ফুটফুটে বাবু শুয়ে আছে। হয়তো এটাই আমার বাবু হবে। ওকে দেখার সাথে সাথেই আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। আর যখনই আমি বাচ্চাটিকে স্পর্শ করতে যাব তখনই নিশি আমাকে ধাক্কা দেয় আর বলে ওঠে, ও শুধু আমার আর কারো না, তাই আপনি ওকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। ও কি শুধুই তোমার বাচ্চা? প্লিজ নিশি, আমার বাচ্চাকে একটু কোলে নিতে দাও। আপনার বাচ্চা? হাসালেন মিস্টার রাজ, ও শুধু আমার বাবু আর আমি ওর মা এবং আমি ওর বাবা। নিশি প্লিজ। না, আমি ওকে কোনো অপরিচিত লোকের কাছে দেব না। তুমি কাকে অপরিচিত বলছো নিশি? তুমি জানো না আমি ওর কে হই? না, জানি না আর জানতেও চাই না, তাই ভালোই ভালোই বলছে এখান থেকে চলে যান, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি মানো নাকি না মানো, আমি ওর বাবা আর এটাই সত্যি। বাবা, তাই না? এই বাবার অর্থটা মানেন আপনি? জানেন যে নিজের স্ত্রীকে বিলিভ না করে অন্য লোকের কথা শুনে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি থেকে বাইর করে দেয়, তার কোনো বাবা হওয়ার যোগ্যতা নেই। বুঝেছেন আপনি? নিশি আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে কি তুমি আমাকে আমার বাচ্চা থেকে আলাদা করে দেবে? আপনি প্লিজ আর নিশি একবার ওকে আমাকে নিজের ক্ষমা করে বাচ্চা দাও। বলবেন না। এরকম ভুল এই এক আমি আর বছরে আমি কোনোদিনও ওর করব বাবা না। মা দুটোই এই বলে ছিলাম, আমি ওকে আর নিজের বুকের ভবিষ্যতেও মাঝে থাকতে টেনে নেই। পারবো। নিশি কিছুক্ষণ আমার বুকের মাঝে থেকে পরক্ষণে নিজেকে ছাড়িয়ে নেয় আর বলে, ও বুঝেছি, আপনি কেন এখানে এসেছেন। আপনি আমার শরীরটা ভোগ করতে চান, এই তো? এর আগেও একবার করেছিলেন, তাই না? ওকে, আমি নিজেই আমার সব বিলিয়ে দিচ্ছি, তবুও আপনি আমার আর আমার সন্তানের মাঝে আর আসবেন না। বলেই নিজের শাড়ি আঁচল নিচে ফেলে দিল আর বলল, নিন, শুরু করুন। আমি এবার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নিশির গালে জোরে একটা চড় মারি আর বলি, তুমি এমনটা ভাবলে কি করে নিশি? তুমি আজ পর্যন্ত এই চিনলে? ঠিক আছে, তুমি যখন বলছো তবে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তার আগে প্লিজ একবার আমার ছেলেকে আমার কোলে দাও। নিশি কিছুক্ষণ কি যেন একটা ভাবলো, তারপর বলল, শুধু একবার, তার বেশি না। তারপর আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম আর ওকে কোলে নেওয়ার পর যেন মনে হলো পুরো পৃথিবীর সব সুখ আমার কোলের মাঝে আবদ্ধ হয়েছে। কিন্তু এটা বেশি সময় স্থায়ী হলো না। নিশি আমার কোল থেকে বাচ্চা কেড়ে নিয়ে বলল, একবার যান, আর কখনো এখানে আসবেন না। আমি কিছু বললাম না, শুধু বললাম নিজের ও বাবুর খেয়াল রেখো। তারপর সেখান থেকে চলে আসলাম। নিশির বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম আর ভাবতে লাগলাম, নিশি আমাকে এতটুকু বিশ্বাস করে না। ও কেমন করে ভাবতে পারলো যে আমি ওর শরীরকে না, নিশির সামনে আমি আর কোনো দিন যাব না। নিশিও তো এটাই চায়। তবে তাই হোক। এমন সময় রবির ফোন আসে আর ও বলে, কিরে রাজ, কোথায় তুই? সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি। তুই আমার অফিসে এখনই আয় আর সাথে করে একজন উকিলকেও নিয়ে আসিস। আমি না হয় আসবো, তবে উকিলকে কেন নিয়ে আসবো তাই বল। এত কথা না বলে তোকে যা বলছি তুই তাই কর। এই বলে আমি ফোন কেটে দেই আর নিজের অফিসে চলে আসি। কিছুক্ষণ পরে রবি আর উকিল আসে। তখন আমি বলি, উকিল সাহেব, আমি একটা উইল করতে চাই। বলুন, কিসের উইল করবেন? আমি এই কোম্পানির অর্ধেক আমার ছেলে আর বাকি অর্ধেক আমার স্ত্রীর নামে করে দিতে চাই, আর সেটা আজ রাতের মধ্যেই। বলিস কি এইসব তুই? মাথাটা কি ঠিক আছে? আমি ঠিক বলছি, আর আমার মাথাও ঠিক আছে। যেহেতু আমার আব্বুর আলাদা কোম্পানি আছে তাই কোনো প্রবলেম নাই। ওকে, আপনি যখন বলছেন তখন তাই হোক। তারপর উকিল সাহেব সকল ফর্মালিটি পূরণ করে দেয় আর আমি ম্যানেজারকে ফোন করে বলে দেই যে নিশি এখান থেকে এই কোম্পানির মালিক। তারপর আমি রবিকে বলি, রবি, আমার জন্য যত তাড়াতাড়ি পারিস একটা লন্ডনের ফ্লাইটের টিকিট বুক করে দে, আর সেটা আজ রাতের মধ্যে হলেই ভালো হয়। মানে তুই লন্ডনের টিকিট কি করবি? আমি এদেশে আর থাকবো না, তাই লন্ডনে যাব। কিন্তু কোনো কিন্তু নাই। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে আমি কোথায় আছি। তুই কাউকে বলবি না, এটা আমার কসম। ঠিক আছে। তারপর রবি একটা টিকিটের ব্যবস্থা করে দেয় আর আমাকে এয়ারপোর্টে রাখতেও যায় আর বলে, ওখানে পৌঁছে আমাকে ফোন দিবি আর আমার সাথে যোগাযোগ বন্ধ করবি না কিন্তু। করব। এবার আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। কিছুক্ষণ পরে আমার ফ্লাইট, তাই আমি প্লেনে গিয়ে বসি আর প্লেনও টেক অফ করে। যেহেতু আমি লন্ডন থেকে লেখাপড়া শেষ করেছি তাই ওখানে আমার অনেক ফ্রেন্ড আছে,
তাই আমি সেখানে পৌঁছে আমার এক ফ্রেন্ডকে কল দেই, আর সে আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে যায়। আমার ফ্রেন্ডের লন্ডনে একটা কোম্পানি আছে, তাই সে আমাকে সেখানে কাজ দেয়। আমি লন্ডনে এসেছি 2 দিন হলো, এর মধ্যে শুধু রবির সাথে আমার কথা হয়েছে। অন্যদিকে নিশি প্রায় 2 দিন হলো অফিসে যায় না, আর সে একদিন বিকেলে তার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, আর তখনই তার মিমের সাথে দেখা হয়। আর মিম নিশিকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ দুজন কান্না করতে থাকে। তারপর মিম নিশির কোলে বাবু দেখে বলে, এটাই বুঝি আমার পুচকু? রে, দেখতে তো একেবারে ওর বাবার মতো হয়েছে। প্লিজ মিম, ওর নামটা আর বলবি না। কেন রে? তুই কিছুই জানিস না ও আমার সাথে কি করেছে। আমি সব জানি, রাজ ভাই আমাকে সব বলেছে। তারপর মিম নিশিকে সব সেদিনকার কথা খুলে বলে, আর কথাগুলো শুনে নিশিও কান্না শুরু করে দেয় আর বলে, আমি কিভাবে পারলাম ওর সাথে খারাপ ব্যবহার করতে? তাহলে কি সেদিন ও এই কথাটাই বলতে এসেছিল? তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। কাইন্ডলি একটু পরিষ্কার করে বলবি যে আমায় কার সাথে খারাপ ব্যবহার করেছিস? বলছি। তারপর নিশি সেদিন ঘটে যাওয়া ওরা রাজের সকল ঘটনাগুলো বলে। সব কথা শোনার পরে মিম বলে, যা হওয়ার হয়ে গেছে, তুই কালকে গিয়ে রাজ ভাইয়ের কাছে মাপ চাইবি। ওকে আমায় মাফ করবে? অবশ্যই করবে। আর এখন বাড়িতে যা, কাল দেখা হচ্ছে। তারপর নিশি ও তার ছেলে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর থেকেই নিশি অনেকটা খুশি, যার মূল কারণ ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া। নিশি ভাবতে শুরু করে দিয়েছে কালকে কি হবে, কিন্তু নিশি হয়তো এটা জানে না যে কালকে তার জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সকালে নিশি একদম রাজের পছন্দ মতো সাজে, নীল শাড়ি, নীল চুড়ি, হালকা মেকআপ, কিন্তু ঠোঁটে কোনো প্রকার লিপস্টিক দেয়নি, কারণ রাজ লিপস্টিক দেওয়া পছন্দ করে না। সাজগোজ শেষ করে নিশি নিজেকে নিজে দেখেই লজ্জা পায়, কারণ আজ প্রায় 1 বছর পরে ও এরকমভাবে সাজলো। কিছুক্ষণ নিজেকে আয়নায় দেখার পরে নিশির অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে নিশি অবাক হয়ে যায়, কারণ সবাই নিশিকে সালাম দিচ্ছে, কিন্তু এসব নিয়ে নিশির কোনো মাথা ব্যথা নেই। সে শুধু তার প্রিয় মানুষটির অপেক্ষা করতে থাকলো। নিশি অফিসে এসেছে প্রায় ঘন্টাখানেক হলো, কিন্তু এখনও রাজ আসে নাই। তাই এবার নিশির বেশি চিন্তা হচ্ছে। তাই সে ম্যানেজারের কাছে যায় আর বলে, আচ্ছা, এখনো রাজ অফিসে আসে নাই কেন? রাজ স্যার তো গত 3 দিন ধরেই অফিসে আসে না ম্যাম। মানে অফিসে আসে নাই কেন? আর আপনি আমাকে ম্যাম কেন বলছেন? অফিসের বসকে ম্যাম বলবো না তো আর কি বলবো? কি বলছেন এসব? আর কে অফিসের বস? আপনি আমাদের অফিসের নতুন বস, আর এই অফিস আপনার ও আপনার ছেলের নামে রাজ স্যার লিখে দিয়ে গেছেন। মানে লিখে দিয়ে গেছে? কোথায় গেছেন উনি? সেটা তো আমি জানি না। আর গত 3 দিন ধরে ওনার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। কি বলছেন এগুলো? ওনার ফোন বন্ধ দেখাচ্ছে মানে? আমি ঠিক বলছি। তারপর ম্যানেজার চলে যায়। ম্যানেজারের কথা শুনে নিশি ধপাস করে চেয়ারে বসে পড়ে। আমি রাজকে কিছুতে হারাতে দেবো না, এটা ভাবে নিশি। তারপর নিশি অফিস থেকে বের হয়ে যায় আর ওর বাসায় চলে যায়। বাসায় গিয়ে নিজের ছেলেকে নিয়ে রাজের বাসায় চলে যায়। আর যেহেতু রাজের মা জানে যে নিশি আর রাজের একটা ছেলে আছে, তাই তিনি নিশিকে দেখা মাত্রই কাছে টেনে নেয় আর বলে, কোথায় ছিলি মা এতদিন? আমাদের কথা কি একবারও মনে পড়েনি? মনে তো অনেক পড়েছে, কিন্তু আসার অধিকারটা ছিল না। হয়েছে, আর বলতে হবে না। আর এটাই কি আমার দাদু ভাই? আম্মু। তারপর সবাই মেহমদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর নিশি বলে, আম্মু, তোমার ছেলে কোথায় গো? ও আমাকে অনেক জ্বালিয়েছে, আজ তার বদলা নিব। মানে রাজ তোর সাথে আসে নাই? সে তো বলেছিল তোকে নিয়ে বাসায় আসবে, তাই আমি ওকে কোনো ফোন দিই নাই। ও 3 দিন ধরে আমার সাথে দেখা করে নাই, আর অফিসেও যায়নি, তাই মনে করলাম যে ও পাশেই আছে। বলে নিশি আবার কান্না শুরু করলো। এখন রাজের আম্মুও কান্না করছে। তারা সবাই ভাবছে যে রাজ কোথায় গেল। অন্যদিকে আমি লন্ডনে গিয়ে আমার বন্ধুর বাসায় উঠেছি, আর আজ তার অফিসের প্রথম দিন, তাই আমি অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে আসি। তারপর আমি আর ইব্রাহিম, মানে আমার বন্ধু, অফিসের উদ্দেশ্যে রওনা দেই। অফিসে পৌঁছে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ আমাদের অফিসের বস হলো নীলা। সে আমাকে দেখা মাত্রই আমায় এসে জড়িয়ে ধরে আর বলে, আরে রাজ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু এখন থাকবো। মানে তুমি কি বললে বুঝতে পারলাম না। আমি বললাম যে আমিও ভালো আছি। তা আঙ্কেল আন্টি কেমন আছে? তারাও ভালো আছে, যদিও আমি জানি না যে তারা কেমন আছে। তা কি মনে করে তোমাদের কোম্পানি ছেড়ে এখানে জয়েন করলে? এমনি গো, তেমন কিছু না। ওকে রাজ, তোমার সাথে পরে কথা হবে, এখন একটা মিটিং আছে, তাই যেতে হবে। বাই। তারপর নীলা চলে গেল। এখন আপনারা হয়তো ভাবছেন নীলাকে, আর আমি বা নীলাকে কেমন করে চিনি, তাই তো?
তাহলে শুনুন, নীলা, আমি আর ইব্রাহিম একই সাথে পড়তাম, তাই আমি ওকে চিনি। আর আমি নীলাকে সবসময় নিজের বন্ধুই ভাবতাম, কিন্তু একদিন নীলা আমাকে এসে প্রপোজ করে, কিন্তু আমি এসব পছন্দ করতাম না, তাই আমি ওকে নিষেধ করে দেই। কিন্তু নীলা আমায় প্রতিদিন প্রপোজ করতে থাকে, তাই আমি তাকে বলি নেক্সট টাইম যদি সে আমায় প্রপোজ করে তাহলে আমি ওর সাথে আর বন্ধুত্ব রাখতে পারবো না। তাই সেদিনের পর থেকে নীলা আমায় আর প্রপোজ করে নাই। এর মধ্যে আমার লেখাপড়া শেষ হয়ে যায়, তারপর আমি দেশে ফিরে আসি, আর বাকিটুকু তো আপনারা জানেন। নীলা যাওয়ার পরে আমি ইব্রাহিমকে বলি, কিরে এটা তো তোর কোম্পানি, তাহলে নীলা এখানকার বস কিভাবে? এটা আমার কোম্পানি, কিন্তু এর মালিক আমরা দুজন, আমি আর নীলা। তো তুই আমাকে আগে বলতে পারলি না যে এখানে নীলাও আছে? তাহলে আসতি না, তাই তো? এর জন্যই তো নীলার কথা আমি তোকে আগে বলি নাই। বেশ করেছিস, এখন এখান থেকে দূর হ, আমার কাজ আছে। তারপর আমি কাজ করতে শুরু করলাম। বিকালের আগেই আমার সব কাজ শেষ হয়ে যায়। আমি একটু অফিসের চারপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম, তখন পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে। আমি তখন পেছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে কি করছো রাজ? কিছু না, শুধু চারপাশে প্রকৃতি দেখছিলাম। ও চলো, আজ আমি আর তুমি একসাথে ডিনার করব। তা কি করে হয় বলো? সব হয়। বলে এক প্রকার জোর করে গাড়িতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে নীলা গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করায়, আর আমরা সেখানে ডিনার শেষ করি। ডিনার করার সময় আমাদের অনেক কথাই হয়। তারপর নীলা আমাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার পরে আমি সোজা ওয়াশরুমে চলে যাই, আর কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। আর তখনই আমার রবির কথা মনে পড়ে। আজ সারাদিন ওকে একবারও ফোন দেওয়া হয়নি, তাই আমি দেরি না করে ওকে ফোন দেই। কিন্তু ফোন দেওয়ার পর রবি যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাসায় গিয়ে আমি রবিকে ফোন দেই, আর ফোন ধরার পর রবি বলে, কেমন আছিস ভাই? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমার বাড়ির সবাই কেমন আছে? কেউ ভালো নেই, তুই যাওয়ার পরে সবাই কেমন যেন হয়ে গেছে। আর আন্টি তো তোর জন্য প্রায় পাগল হয়ে গেছে। তুই ফিরে আয় ভাই। সময় হলে আমি ফিরে আসবো। আর নিশি আর আমার বাবু কেমন আছে রে? নিশি তো... রবি নিশির ব্যাপারে কিছু বলতে যাবে, তার আগে আমি বলি, বাদ নিশির কথা, তুই ভালো থাকিস আর আমার পরিবারকে দেখে রাখিস। এই কথাগুলো বলেই আমি ফোন কেটে দেই। সেই রাতে আমার আর ঘুম আসলো না। পরের দিন থেকে আমি আবার নতুন জীবন শুরু করার ব্যর্থ চেষ্টা করি। সকালে ফ্রেশ হয়ে ইব্রাহিমের সাথে অফিসে চলে যাই। আর অফিসে যখন পৌঁছাই, নীলা বলে, রাজ কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কাজের চাপ বেশি দেয়নি তো তোমায়? আরে না, এতটুকু কাজ করার অভ্যাস আমার আছে। ও আচ্ছা, তোমার কাজ শেষ হলে আমি আর তুমি এক জায়গায় যাব, কেমন? সেটা না হয় যাব, কিন্তু যাবেটা কোথায়? সেটা গেলেই দেখতে পারবে। বলেই নীলা চলে গেল। আমিও আর বেশি না ভেবে কাজে মন দিলাম। আর কাজ করতে করতে কখন বিকেল হয়ে গেছে জানতেই পারি নাই। তখন হঠাৎ নীলা এসে বলল, কি গো, তোমার হলো? আরেকটু আছে, তুমি দাঁড়াও। আমি আর দাঁড়াতে পারছি না, তুমি আমার সাথে চলো, আমি এই কাজটা অন্য কাউকে দিচ্ছি। বলে নীলা আমার কাজটা একজনকে দিয়ে আমাকে জোর করে বাইরে নিয়ে আসে। আমাকে বাইরে নিয়ে আসার পর নীলা বলে, তুমি গাড়িতে বসো, আমি আসছি। তারপর নীলা আবার অফিসের মধ্যে চলে যায়, আর আমি গাড়িতে উঠে বসি। কিছুক্ষণ পরে নীলা বের হয়ে আসে আর গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে। কিছুক্ষণ ড্রাইভ করার পরে আমরা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়াই, আর নীলা বলে, রাজ চলো। এটা আমায় কোথায় নিয়ে এলে? ভেতরে গেলেই দেখতে পারবে। তারপর আমি নীলার পিছু পিছু ভেতরে যাই, আর ভেতরে গিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ ভেতরে নীলার বাবা মা বসা ছিল। তার মানে এটা নীলাদের বাড়ি। তখন আমি বললাম, কেমন আছেন আঙ্কেল? ভালো বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপর আরো অনেক কথা বললাম, আর খাওয়া দাওয়া ওখানেই করলাম। নীলা রাতে আমাকে ইব্রাহিমের বাসায় থুয়ে যায়, তাই আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই 5টা বছর পার হয়ে যায়। আর এই 5 বছরে নিশির জন্য আমার ভালোবাসা একটুও কমে নাই, বরং বেড়েছে। তো প্রতিদিনের মতো আজও অফিসে গেলাম, আর অফিসে পৌঁছানোর পর নীলা আমার কাছে এসে বলল, শোনো রাজ, আমরা আগামীকাল বাংলাদেশে যাব, সেখানে একটা মিটিং আছে, আর আমার সাথে তুমিও যাবে। তাই তোমার যা যা প্রয়োজন তুমি আজ বাসায় গিয়ে প্যাকিং করে নাও, আর কাল সকালে আমাদের ফ্লাইট। ওকে ঠিক আছে। কেন জানি আমিও ওকে মানা করতে পারলাম না, হয়তো অনেকদিন পরে দেশে ফিরবো এর জন্যই। সেদিনকার মতো অফিস করে বাসায় চলে আসলাম। তারপর আমি আমার কিছু জিনিস প্যাকিং করে রাখলাম। পরের দিন সকালে আমি আর নীলা বাংলাদেশে চলে আসলাম, আর আমি ওখানকার যে কোম্পানির সাথে মিটিং হবে সেখানে গেলাম। আর সেখানে যাওয়ার পরে আমি অনেক বেশি অবাক হয়ে যাই, কারণ এটা আর কারো না, আমার বাবার কোম্পানি, যার সাথে আমাদের মিটিং হবে। আমি কি করব তা ভেবে পাচ্ছিলাম না। একবার মনে করলাম যে মিটিংটা অ্যাটেন্ড করব না, কিন্তু পরক্ষণেই কি যেন হলো, আমি মিটিং প্লেসে চলে গেলাম। সেখানে গিয়ে আমি দেখি আমার বাবা একটা চেয়ারে বসা আছে, আর তার চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে।
তো আমি সেখানে গিয়ে সবার সাথে মত বিনিময় করলাম। আর আমি যখনই বাবার কাছে গেলাম তখন বাবা আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর এতটুকুও মনে পড়ে নাই? কান্না করে কথাগুলো বলল, বাবা অনেক মনে পড়েছে, কিন্তু আমার যে হাত পা বাঁধা ছিল। এখন আমার সাথে তুই বাসায় যাবি, তোকে দেখলে তোর আম্মু অনেক খুশি হবে। বলে আমাকে নিয়ে যেতে লাগলো। আব্বু আমি যাব, তার আগে এই মিটিংটা শেষ করে নেই। সত্যি বলছিস তো? সত্যি। এতক্ষণ সবাই আমাদের দিকে তাকিয়েছিল আর বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে এগুলো। এমনি নীলা অবাক হয়ে গিয়েছে, কারণ সে আমার বাবাকে চিনে না। তাই সে আমার কাছে এসে বলল, তুমি বিজনেসম্যান নাজমুল সাহেবের ছেলে? তুমি এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে আমাদের কোম্পানিতে একজন সাধারণ স্টাফ হয়ে কাজ কেন করছিলে? এর একটা কারণ আছে যেটা তুমি জানো না। কি কারণ আছে রাজ? মিটিং শেষ হোক তারপর না হয় বলি। ওকে ঠিক আছে। নীলার অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ এই 5 বছরে আমি নীলাকে একবারের জন্য আমার আসল পরিচয়টা বলি নাই, যদিও সে জানতো আমাদের একটা কোম্পানি আছে। তারপর আমরা মিটিং শেষ করে বাহির হইলাম, আর তখনই আমার চোখ গেল একটা বাচ্চার উপর। বয়স আর কত হবে, 5-6 বছর হয়তো, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে কতদিনের নাচে না। তাই আমি ওর কাছে যাই আর বলি, বাবা তোমার নাম কি? পাপা। কিন্তু ছেলেটা আমাকে অবাক করে দিয়ে পাপা বলে আমায় জড়াই ধরে। কে তোমার পাপা? আমি তোমার পাপা, আমার মা মনে বলেছে। আর জানো পাপা, তোমার জন্য আমার মা মনে প্রতিদিন কান্না করে। কে তোমার মামুনি বাবা? তখন এই ছেলেটা হাত দিয়ে একজনকে দেখিয়ে দেয়, আর সেটা আর কেউ না, সেটা হলো নিশি। মানে ছেলেটি আমার আর নিশির সন্তান। তার জন্যই কি ওর জন্য এতটা টান অনুভব হইতেছিল? তখনই নিশি আমাদের সামনে চলে আসে আর আমাকে দেখে সেখানেকটা স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরেক্ষণে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিন্তু তখন হঠাৎ নীলা কোথায় থেকে জন্য চলে আসে আর নিশিকে আমার বুকে দেখে ও নিশিকে তুলে গালে দুটো চর বসায় দেয় আর বলে, এই মেয়ে, তোমার লজ্জা করে না অন্যের স্বামীকে জড়ায় ধরতে? অন্যের স্বামী মানে? হ্যাঁ, তুমি যাকে জড়িয়ে ধরেছো সে আমার হাজবেন্ড হয়। ও সরি, আমায় ক্ষমা করে দিন। আর মিস্টার রাজ, আপনার ছেলেকে দেখে রাখবেন। এই কথাগুলো বলে নিশি বাইরে দৌড় দিল। আমিও নিশির পিছু পিছু গেলাম, কিন্তু আমি যেতে একটু দেরি করে ফেলেছিলাম, কারণ নিশি একটা কারের সাথে ধাক্কা খেয়েছে আর ওর মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, আর আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনে সবচেয়ে মূল্যবান কিছু হারাইয়া যাচ্ছি। তাই আমি হসপিটালের দিকে দৌড়াতে শুরু করলাম, আর তখন কে যেন একটা কার নিয়ে এসে বলল উঠতে। তাই আমি দেরি না করে কারে উঠে বসি, আর কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে যাই, আর ডাক্তাররা নিশিকে নিয়ে ওটিতে চলে যায়। তাই আমি কারওয়ালাকে ধন্যবাদ দিতে যাই, আর গিয়ে দেখি সেটা আর কেউ না, সে আমার বন্ধু মামুন। আর মামুনকে দেখা মাত্রই আমি কান্নায় ভেঙে পড়ি আর বলি, আমার নিশির কিছু হবে না তো? ওর যে কিছু হলে আমি বাঁচবো না রে। নিশির কিছু হবে না। আর তুই এভাবে ভেঙে পড়ছিস কেন? আজ আমার জন্য নিশির এই অবস্থা, কেন যে আমি আবার দেশে ফিরে আসলাম। এক থাপ্পড় দিব যদি আর একটু বাজে কথা বলিস। আর নিশির কিছুই হবে না, আর তুই এখানে শান্ত হয়ে বস। তারপর মামুন আমাকে এক জায়গায় বসিয়ে দেয় আর কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পরে দেখি মামুন আমার ছেলেকে নিয়ে আসছে, আর ও আমাকে দেখে বলে, বাবাই মানে কি হয়েছে? তোমার মাম্মামের কিছু হয়নি বাবা, তুমি আমার কাছে এসো তো। তারপর আমি আমার ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরি। কিছুক্ষণ পরে ডক্টর ওটি থেকে বাহির হয় আর বলে, আপনাদের ভাগ্য অনেক ভালো বলতে হবে, নয়তো রুগী যে অবস্থায় এখানে আনা হয়েছিল আমরা তো মনে করেছিলাম ওনাকে বাঁচানো সম্ভব না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনি এখন সুস্থ আছে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব, আমার নিশিকে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে এটা তো আমাদের কর্তব্য। আমি কি ওর সাথে দেখা করতে পারি? না, আপনি 6 ঘন্টা পরে ওনার সাথে দেখা করতে পারবেন, আর তাছাড়া ওনার এখন সেন্স নেই। ওকে ডাক্তার। ডক্টরের সাথে কথা শেষ করে এসে আমি আমার ছেলের কাছে বসি। আমি আর আমার ছেলে বসে আছি, তখনই কেউ পেছন থেকে আমার নাম ধরে ডাক দেয়। তাই আমি পেছনে তাকাই কে ডাকছে দেখার জন্য। তখন দেখতে পাই আব্বু আর আম্মু দাঁড়ায় আছে, আর আম্মু আমাকে দেখে আর স্থির থাকতে পারলো না, আমার কাছে এসে কান্না শুরু করে দিল আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর এতটুকু মনে পড়ে না? আম্মু, মনে তো সবসময় পড়তো, কিন্তু আসার উপায় ছিল না। আর এই যে দেখো আমি এসে গেছি, আর কোথাও যাব না। সত্যি তো? সত্যি। তখন একটা নার্স এসে খবর দিল যে নিশির সেন্স ফিরেছে। তাই আমি আর দেরি না করে নিশির কেবিনে ঢুকে গেলাম। আমার পিছু পিছু বাকি সবাইও চলে এসেছে, কিন্তু নিশি আমাকে দেখে তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সবাই নিশির সাথে কথা বলছে, আর নিশি সেগুলো উত্তর শুধু হ্যাঁ অথবা নাতে দিচ্ছে, কিন্তু সে আমার দিকে একবারও তাকাচ্ছে না। এতে আমার অনেকটাই খারাপ লাগে।
তাই আমি সবাইকে বলি আমি আর নিশি একটু একা কথা বলতে চাই, তাই সবাই প্লিজ যদি এখান থেকে বাইরে যেতে। তারপর সবাই বাইরে চলে যায় আর আমি নিশির পাশে গিয়ে বসি আর ওর হাত আমার হাতের মুঠোয় নেই আর বলি, নিশি আমি সরি, কথা বলবে না আমার সাথে? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আমি যখনই উঠতে যাব তখন নিশি আমার হাতটা ধরে ফেলে আর আমি ওর দিকে তাকিয়ে দেখি ও কান্না করছে। আরে পাগলি, কান্না করছো কেন? ওর চোখের জল মুছে দিয়ে কথাটা বললাম। বুঝলাম মনের ভেতর অনেক অভিমান জমা হয়ে আছে। আপনি খুব খারাপ, শুধু আমায় কষ্ট দেন। গো, আমি খুব খারাপ আর আমি ওয়াদা করছি আজকের পর থেকে তোমায় আর কখনো কষ্ট দিব না। এইভাবে বললে তো আমি বিলিভ করব না। তাহলে কিভাবে বলবো? কান ধরে বলেন। ওকে শোনাবো, এই তো কান ধরলাম। নিশির কান দুটো ধরে। ওই ফাজিল, আমি কি আমার কান ধরতে বলেছি নাকি? তো কি হলো? ওর নাক টেনে বললাম। আর ছেড়ে যাবেন না তো? কখনো না, ওকে জড়িয়ে ধরে কথাটা বললাম। পাগলিটা আমার বুকের মধ্যে মিশে গেল। ঠিক তখনই নীলা কেবিনে আসলো আর নিশি নীলাকে দেখা মাত্র আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো ওর মতো। ও যদি আমায় ছেড়ে দিলে হারিয়ে যাব। ভয় পেও না নিশি, আমি তো শুধু ক্ষমা চাইতে এসেছি। আসলে আমি জানতাম না যে তুমি রাজের কে হও, তাই ওই কথাগুলো বলেছিলাম। ইটস ওকে। থ্যাংক ইউ নিশি অ্যান্ড গুড বাই। বলে নীলা চলে যায়। তখন আমি নিশিকে বলি, বাবু তুমি এখন রেস্ট নাও, তুমি এখনো অনেকটাই উইক। তারপর নিশি আমার হাত ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। প্রায় 15 দিন পর নিশিকে রিলিজ দেওয়া হয় আর এখন নিশি পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লাগবে। আর এই 1 মাস কেটেছে নিশির সাথে দুষ্টামি করতে করতে। একদিন রাতে আমি আর নিশি ছাদে বসেছিলাম, তখন নিশির কি যেন মনে হলো আর সে আমার কোলের উপর উঠে এসে বসলো আর আমার গাল জড়ায় ধরে বলল, আমার না একটা ফুটফুটে মেয়ে চাই, দিবেন? দিব। আমি ওর ঘাড়ে আমার নাকে ডুবিয়ে গন্ধ নিচ্ছি আর কথাগুলো বলছিলাম, কেমন যেন নেশা ধরানো গন্ধ। তখন নিশি হঠাৎ করে ওর দুহাত দিয়ে আমার মাথা উঁচু করে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দেয় আর পাগলের মতো চুষতে থাকে। নিশির এমন কাজ দেখে আমি খানিকটা অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে নেই আর ওর কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নেই আর ওর ঠোঁট চুষতে থাকি। এভাবে প্রায় 10 মিনিট ছিলাম। তারপর আমি নিশিকে 5 কোলে তুলে নিয়ে রুমের মধ্যে আসি আর পা দিয়ে দরজাটা লাগিয়ে দেই। তারপর নিশিকে বিছানায় শুয়ে দিয়ে নিজের শার্ট এর বোতামগুলো খুলি আর শার্টটা দূরে ছুঁড়ে মারি। তারপর নিশির ওপরে উঠে ওর ঘাড় সহ সারা শরীরে কিস করতে থাকি, সাথে হালকা কামড়ও দেই, ফলে নিশি হালকা চিৎকার করছিল। তারপর আমি আস্তে আস্তে নিশির ব্লাউজের হুক খুলি আর নিশি আবেশে আমাকে জড়িয়ে ধরে। তারপর আর কমো না, সবাই নিজে থেকে বুঝে নেন না। দ্য স্টোরি ইজ এন্ডিং। কে একজন বলেছিল আমি নাকি আনরোমান্টিক, তাই গল্পটা রোমান্টিকভাবে শেষ করলাম, যার ফলে গল্প একটু বেশি 18+ চলে এসেছে। তাই সবাই আমাকে ক্ষমা করে দিন আর গল্পটা কেমন হয়েছে জানাবেন। তো গাইস, গল্পটা এই পর্যন্ত ছিল। আপনারা যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে। তো আপনারা সাথে ভিডিওতে একটা লাইকও করে দেবেন আর কমেন্ট করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন যে গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো, তাহলে আমার একটু হলেও ভালো লাগবে ভাই। প্লিজ একটা কমেন্ট করে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গাইস, আল্লাহ হাফেজ।